নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে রয়েছেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক, বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ভগীরথ মিশ্র মহাশয়। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। তার সাথে রয়েছেন বরাক উপত্যকা তথা শিক্ষা জগতের একজন দিগ্গজ ব্যক্তিত্ব, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রাবন্ধিক, সাহিত্যিক ডক্টর তপোদীপ ভট্টাচার্য মহাশয়। আপনাকেও স্যার স্বাগত। যদিও তপোদীপ স্যার ওই উত্তরসূরির একজন সক্রিয় সদস্য, ওনাকে আলাদা করে আমার স্বাগত জানানোর নেই কিছু। উনি সব অনুষ্ঠান নিজেই চালিয়ে নিয়ে যান এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। স্যার আমাদের সাথে রয়েছেন। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে ভগীরথ মিশ্র স্যারের সাথে একটা অনুষ্ঠান করব, কিন্তু নানা কারণে সেটা পিছিয়ে যাচ্ছিল। আজ আমরা অত্যন্ত খুশি যে স্যারকে আমরা আজ পেয়েছি এবং আমাদের এই অনুষ্ঠান আজ যেমন উত্তরসূরিতে প্রচারিত হচ্ছে, একই সঙ্গে করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, তারাও দেখছেন এই অনুষ্ঠান বাংলা বিভাগেও সম্প্রচার হচ্ছে। আমরা উত্তরসূরি এবং বাংলা বিভাগ মিলে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরুতে আমি ভগীরথ মিশ্র সম্পর্কে দুই একটা কথা বলবো। যদিও স্যারের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, যিনি আনন্দবাজার, দেশ থেকে ধরে বিখ্যাত সব উপন্যাস লিখেছেন এবং সব জায়গায় লিখে চলেছেন, ওনার সাথে সবার পরিচয় রয়েছে। তবুও সামান্য একটু পরিচয় আমি দিচ্ছি। ভগীরথ মিশ্রের জন্ম 1947 সালের 21শে ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলা। তখন পশ্চিম মেদিনীপুর অখণ্ড ছিল। চাকরি জীবনে তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। তিনি বিডিও ছিলেন এবং এই বিস্তর অভিজ্ঞতাকে মিলিয়ে তার একটা বিখ্যাত উপন্যাস রয়েছে। সেই বিখ্যাত উপন্যাস হচ্ছে আমলাগাছি। এই আমলাগাছিতে তিনি তার চাকরি জীবনের যে রহস্য উদ্ঘাটন করেছিলেন, যে মানুষদের সাথে মিশেছিলেন, সেই মানুষদের কথা সেখানে তুলে ধরেছেন। তার আরেকটা বিখ্যাত জায়গা রয়েছে, তা হচ্ছে জাদু শেখানো এবং জাদু দেখানো। তিনি মালয়েশিয়া, ইংল্যান্ড এবং আসামের বিভিন্ন জায়গায়, নামরূপ, নাহারকাটিয়া, দুলিয়াজান প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি অনেক সময় জাদু দেখিয়েছেন এবং 1997 সাল থেকে 2010 সাল পর্যন্ত জাদুকর এস কুমারের কাছে জাদু শিখেছেন। এবং আমার সৌভাগ্য, আগে একবার যখন তিনি শিলচর এসেছিলেন এবং ময়ূর হোটেলে ছিলেন, তখন আমারও তার জাদু দেখার সৌভাগ্য হয়েছিল। এবং আজকে যদি সম্ভব হয়, আমরা আজকেও দেখবো একটা জাদু, ছোট মোটো জাদু যদি দেখা যায়, আর না হলে আমরা অন্য একদিন নিশ্চয় জাদু দেখবো। তিনি তার আরো যে কাজগুলো রয়েছে তার মধ্যে বনসাই চর্চা একটা বিখ্যাত কাজ, জানিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং তার উপর একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে বনসাই চর্চা, এবং সেটা বাংলায় একমাত্র গ্রন্থ। এছাড়াও কুটুম কাটাম নিয়েও তিনি দীর্ঘদিন কাজ করে চলেছেন। কুকুর পোষাও তার একটা নেশা। এই কুটুম কাটাম ওনার পিছনেই রয়েছে। এই কুটুম কাটাম গুলো নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং আমি ওনার বাড়িতে যখন গেছিলাম তখন আমি দেখেছি এই জিনিসগুলো। মানে খুবই সুন্দর কাজ এগুলো, যেগুলো তার দীর্ঘদিনের ফসল, পরিশ্রমের ফসল। এখন পর্যন্ত তার উপন্যাস সংখ্যা 14, গল্প লিখেছেন 250 এর অধিক, হাসির গল্প সংকলন নিয়ে রয়েছে 4টি, ভ্রমণ কাহিনী 8টি, কিশোর উপন্যাস এবং অন্যান্য কিশোরদের জন্য গল্প মিলিয়ে রয়েছে 13টি। তাছাড়া তার বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে, সেই উপন্যাসগুলো কয়েকটি নাম আমি বলছি, সবগুলো নাম এখানে বলা সম্ভব নয়। আমরা দুই একটি নাম বলছি। তার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে মৃগয়া, যেটা 5 খণ্ডে রচিত, বিশাল একটা উপন্যাস, যে উপন্যাসে তিনি একটা দীর্ঘ সময়কে তুলে ধরেছেন, যেটাকে আমরা মহাকাব্যিক উপন্যাস বলে জানি। এবং বিখ্যাত যে কয়টি মহাকাব্যিক উপন্যাস আছে তার মধ্যে অন্যতম রয়েছে অন্তর্গত নীলস্রোত, তস্কর, আরকাটি, চারণভূমি, জানগুরু, ফাঁসবদল, অমানুষনামা, ঐন্দ্রজালিক, জাদুকর প্রভৃতি উপন্যাস। ঐন্দ্রজালিক এবং জাদুকর তার
জাদু নিয়ে যে চর্চা তার উপর তিনি লিখেছেন 2 খণ্ডে, প্রথম খণ্ড ইন্দ্রজালিক এবং দ্বিতীয় খণ্ড জাদুকর। অসংখ্য সম্মান পেয়েছেন তিনি, 3টা খণ্ড বেরিয়েছে স্যার। আচ্ছা, অসংখ্য সম্মান পেয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদত্ত বঙ্কিম পুরস্কার, যেটি মৃগয়া উপন্যাসের জন্য লিখেছেন। সর্বভারতীয় কথা পুরস্কার পেয়েছেন দ্বীপগুলি গল্পের জন্য। সমরেশ বসু স্মৃতি পুরস্কার পেয়েছেন আরকাটি উপন্যাসের জন্য। তারাশঙ্কর পুরস্কার পেয়েছেন নির্বাচিত গল্প গ্রন্থের জন্য। গল্প মেলা পুরস্কার পেয়েছেন লেবারন বাদ্দিগর গল্প গ্রন্থের জন্য, এবং আরো অনেকগুলো রয়েছে। তাছাড়া অন্যান্য যে স্বীকৃতি রয়েছে তার মধ্যে তার মৃগয়া উপন্যাসের উপর 3 দিন একটা আলোচনা চক্র হয়েছিল জার্মানির হাইডেলবার্গে, একটা বিরাট কাজ হয়েছিল। তার লেখা নিয়ে এখন পর্যন্ত 2টো পিএইচডি হয়েছে, 3টে এমফিল হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে 2টো এমফিল হয়েছে, একটি করেছেন বর্ণালী দত্ত চৌধুরী, আরেকজন করেছেন রূপালী মালাকার। আচ্ছা, 10টা এমফিল হয়েছে। 10টা এমফিল হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের জায়গায় কিন্তু 5টা আমি পেয়েছি। আচ্ছা, হয়ে যাচ্ছে ক্রমশ। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইয়াসমিন বেগম এমফিল করেছেন, এবং আরো 7টা এমফিল রয়েছে আমরা জেনেছি। তার মধ্যে আমার যেটা সবচেয়ে বড় প্রাপ্তি হলো, ওনার ভগীরথ মৃগয়া উপন্যাসের উপর আমি গবেষণা করেছিলাম এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলাম। এর জন্য 2013-তে স্যার, আমার 13তে সেটা ইয়ে হয়েছিল মার্চ মাসে। তো আরেক, এবং তার যে গল্পগুলো রয়েছে সেটা 20টি আঞ্চলিক ভাষায় অনুদিত হয়েছে। ভগীরথ মিশ্রের অনেকগুলো গল্প টেলিফিল্ম তৈরি হয়েছে। আরকাঠি উপন্যাস সিনেমা হওয়ার পথে, কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো সেটা। তাছাড়া আমরা যত বন্য, তার এই নাটকটি আমেরিকার ডালাস শহরেও মঞ্চস্থ হয়েছে। আজ আমাদের মধ্যে রয়েছেন বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক ভগীরথ মিশ্র, তার সাথে রয়েছেন আরেকজন সাহিত্যিক, অধ্যাপক এবং আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন মূলত ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়, এবং আমরা দুজনের কথা শুনে আজ ঋদ্ধ হব, পূর্ণ হব। আমি স্যারকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। শক্তি চট্টোপাধ্যায়ের একটি পংক্তি দিয়ে শুরু করি, যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে। সময়ের বুক থেকে কে দ্রাক্ষামোচন করে রোজ তীর্থঙ্কর, সে কি আমি? এই যে কথাটি, এই কথাটির তাৎপর্য যেন নতুন ভাবে বুঝতে পারি যখন এই মুহূর্তে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কথা সাহিত্যিক ভগীরথ মিশ্রের বইয়ের মুখোমুখি হই। যখন ভগীরথের ছোট গল্প, যা কার্যত বিপুল ঐশ্বর্যময় এক ভান্ডার, তার মুখোমুখি হই, কিংবা যে উপন্যাসগুলোর নাম শ্রীমান বিশ্বজিৎ করে গেল, পড়ুয়া হিসেবে যখন তাদের মুখোমুখি হই, সত্যিই তো সময়ের বুক থেকে যে দ্রাক্ষামোচন করে যাচ্ছেন তিনি, এবং আমাদের সবার জন্য, আমরা যারা পড়ুয়া, আমাদের জন্য দিয়ে যাচ্ছেন অমৃতের নানা স্বাদ। সেই ভগীরথ মিশ্রকে, তিনি আমার ব্যক্তিগত স্তরে বন্ধুও বটে, আমি তাকে আমার নিজের তরফ থেকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি এই আলোচনায় আমার ভূমিকা নিতান্ত সূত্রধারের। আর যারা সংস্কৃত নাটক খানিকটা অনুবাদেও পড়েছেন তারা জানেন যে নান্দি হওয়ার পরে তারপরে সূত্রধারের প্রবেশ ঘটে। নন্দন্তে প্রবিশতি সূত্রধার, সংস্কৃত ভাষায় এরকম আছে। তারপর সূত্রধার ওই তার কাজ করে দিয়ে সে বেরিয়ে যায়, বাকি কাজ অন্যরা করেন যারা কুশীলব। এইখানে একমাত্র কুশীলব হচ্ছেন ভগীরথ মিশ্র।
তবে সংস্কৃত নাটকের যেমন সূত্রধার মাঝে মাঝে এসে রসভঙ্গ করেন না, এইখানে ঠিক তার ব্যতিক্রম ঘটবে। অর্থাৎ আমি মাঝে মাঝে এসে একটু দু চারটে কথা বলবো, এবং এতে ভগীরথের কণ্ঠ বিশ্রাম পাবে, এবং ভগীরথ হয়তোবা পর্বান্তরে চিন্তার যেতে পারবেন। তো ভগীরথ মিশ্র সম্পর্কে বলা আমার পক্ষে ভীষণই সহজ, আর যে কারণে ভীষণই সহজ সেই জন্যেই কিন্তু একই কারণে অত্যন্ত কঠিন। কারণ নিজের কররেখাকে যেমন খুব ভালোভাবে নিজে চেনা যায়, তেমনি যাকে বহু বছর ধরে বন্ধু বলে জেনেছি এবং যতদিন গেছে তার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয়েছে, তার সম্পর্কে নিশ্চয়ই বলা যাবে খুব সহজ। আবার সেই জন্যেই হয়তো অনেক কিছু থেকে যাবে যেটা আমার ভাবনার বাইরে থেকে যাচ্ছে। তো ভগীরথ মিশ্রের সঙ্গে একটু ব্যক্তিগত কথা বলার লোভ সামলাতে পারছি না। আমার প্রথম পরিচয় হয় এক বিচিত্র এক সাহিত্যের আসরে, কোনো এক সকাল বেলায়। শহরটার নাম বালুরঘাট, এবং সেখানে আজ থেকে 30 বছর আগে, আমি তখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াই, আর ভগীরথ তখন এক ডাকসাইটে আমলা। তিনি এসেছিলেন আমলা হিসেবে নয়, সেই সময়ে যখন তিনি বালুরঘাটে আসেন, আমাদের সবারই শ্রদ্ধেয় এক ব্যক্তি যাকে আমরা মধুদা বলে ডাকতাম, মধুদা তার নাম না, মধুপর্ণী পত্রিকার সম্পাদক অজিতেশ ভট্টাচার্য মশাই, অত্যন্ত সজ্জন, এবং তিনি 25 বছর পূর্তি উপলক্ষে তার পত্রিকার এই আয়োজন করেছিলেন। সেখানেই আমার প্রথম তার সঙ্গে পরিচয়, এবং দুদিনের মাথায় সম্পর্কটা খুব গাঢ়তর হয়ে ওঠে। তো আমি একটি ছোট্ট একটা, ঠিক গল্প না, তোমার মতোই, আমি যখন সকালবেলা একটু ভোর রাত্রে, এবার ভোর রাত্রে কি শেষ রাত্রে গিয়ে পৌঁছেছি, তারপর খানিকক্ষণ বিশ্রাম করে নিচে গেছি, আমার সঙ্গে আমার গৃহিণীও ছিলেন স্বপ্না ভট্টাচার্য, তার সঙ্গে নিচে গেছি, দেখি একজন মানুষ ভীষণ আসর জমিয়ে বসেছে, তার চারদিকে মানুষ হেসে গড়িয়ে পড়ছে। তো সেইখানে যেতে যেতেই কানে এলো যে সে ভগীরথ গল্প করছে, আর ভয় নেই, বিপদ এসে গেছে। এটা ভারী মজার ব্যাপার। একজন আমাদের বন্ধুস্থানীয় বিপদভঞ্জন সরকার তার নাম, তো ভগীরথ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলছে যে আমি তো সঙ্গে হকচকিয়ে উঠলাম, ঘুমুচ্ছিলাম, হঠাৎ শুনি তারস্বরে যে আর ভয় নেই, বিপদ এসে গেছে। ওরে বাবারে, বিপদ এসে গেছে, ভয় নেই মানে কি? মানে বিপদভঞ্জন সরকার এসে গেছে। তারপর তো এই হচ্ছেন ভগীরথ। এইরকম অনেক অ্যানেকডোটস আমার জানা আছে, তো সেটা বলতে গেলে সেটাও এক বলার মতো বিষয়, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। যে ভগীরথকে ক্রমশ জেনেছি, যখন ওইখানে গেছিলাম তখন রাবণ নামে তার একটি গল্প, যেটা অত্যন্ত বিখ্যাত একটি গল্প, এবং ভগীরথ মিশ্রকে চিনিয়ে দিয়েছিল আমাদের কাছে, বিশেষ করে আমার এবং স্বপ্না ভট্টাচার্যের কাছে। সেই রাবণ গল্প পড়ে গেছি, এবং আরো কিছু গল্প পড়েছি, জাইয়েনশিয়া অন্যান্য গল্প, যেটা প্রথম অমৃতলোক থেকে বেরিয়েছিল, যেখানে যে পত্রিকার মাধ্যমেই আমার পরিচিতি বাংলা সাহিত্যের বিপুল সংসারের সঙ্গে। সমীরণ মজুমদার এখন নেই, তার পত্রিকা অমৃতলোকের মাধ্যমে, এবং তার পরপরই বেরোটা বোধহয় 1989 সাল ছিল। তারপরে অবশ্য লেবানন বাদ্যিগর বেরিয়েছিল, সেটা অবশ্য তার সঙ্গে আমার দেখা হওয়ার পরে। লেবানন বাদ্যিগর, যেটা একটু আগে বিশ্বজিৎ বলেও গেল, যেটা সোপান পুরস্কার সম্ভবত সেটা পেয়েছি। তো অনেক পুরস্কার আমার বন্ধু কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র পেয়েছেন। আমি সেই পুরস্কারের হিসেব নেই, কিন্তু আমি সেই পুরস্কারের দিকে যাচ্ছি না। যে কথাকার ভগীরথ মিশ্র আমাদের এত প্রিয়, তাকে
যদি উন্মোচন করতে চাই, 250 মতো গল্প তিনি লিখেছেন, বিশ্বজিৎ বলে গেছে। তার এইসব গল্প সংকলন গুলো একাধিকবার তো বটেই, সেটা অন্তত 5-6 বার করে পড়েছি, বারবার পড়েছি, কোনো কোনো গল্প অসংখ্যবার পড়েছি। তার মধ্যে একটা যেমন রাবণ, বলতে গেলে ফুরিয়ে যাবে, তেমনি ঝুড়বন্দি। আমার প্রিয় গল্পগুলোর নামই বলছি আর কি। উত্তৃষ্টি, সুবচনী, এগুলো বাংলা সাহিত্যের সত্যিকারের অর্থে যে বলা যায় মাইলস্টোন, মাইল ফলক এইগুলো। তো সেই মাইল ফলক গল্প তার অনেক আছে। তার ওই যে লেবানন বাদ্দিগর বললাম, তারপরে তার যে গল্প সংকলন গুলো ক্রমশ বেরোলো, এর মধ্যে রয়েছে যেটা আমাকে প্রথম আমার কাছে বার্তা দিয়েছিল, যে ভগীরথ মিশ্র নিজেকে রূপান্তরিত করে চলেছেন। প্রথমটি হচ্ছে কাক চরিত্র গল্প সংকলন, এবং তার ঠিক পরপরই পড়েছিলাম চিকন বাবু। আরো বেশ কিছুদিন পরে তার গল্প সংকলন বেরিয়েছিল মিডফিল্ডার, পরে আরো বেরিয়েছে। কিন্তু এই যে কতগুলো গল্প সংকলন বললাম, প্রথম দুটি গল্প সংকলনে যদি আমাদের ভগীরথ তার প্রস্তুতি পর্ব দ্রুত সমাধা করে থাকে, তারপর অতি দ্রুত সে পরিণতির দিকে এগিয়ে গেল গল্পকার হিসেবে, সেটা হচ্ছে চিকন বাবু এবং তার ঠিক আগের যেটা বললাম কাক চরিত্র ইত্যাদি গল্প। রাবণ গল্পটা ওইখানেই পাবেন, আপনারা যারা পড়তে চান নিশ্চয়ই পড়ে নিয়েছেন অনেকে। পুত্রেষ্টি, সুবচনী, এই গল্পগুলোর মধ্যে যে মাহাত্ম্যটা কোথায়, সেটা আমি যদি সব বলে দিই তাহলে তো মুশকিল, কিন্তু সেটা আমি বলতে চাইছি না, লোভ যে হচ্ছে না তা না। বরং আরেকটা কবিতা বলি। কবি মোহাম্মদ সাদিক, ওর বাড়ি ঢাকায়, ঢাকায় না, বাড়ি সুনামগঞ্জে, কিন্তু থাকেন ঢাকায়। যাই হোক, ওর একটা 4 পংক্তির কবিতা আমার মনে পড়ছে। মানুষ জন্মগ্রহণ করে কারণ নদী হওয়া ছাড়া তার ভিন্ন কোনো বাসনা নেই। মানুষ জন্মগ্রহণ করে কারণ মাটি হওয়া ছাড়া তার অন্য কোনো নিয়তি নেই। ভগীরথ মিশ্র বহমান নদীর মতন বয়ে চলেছেন, আমাদের বিস্মিত করে চলেছেন। আর মাটিতে ফিরে যাচ্ছেন মানে তিনি আকাশ বিহারী নন। হ্যাঁ, ঐন্দ্রজালিক এবং জাদুঘরের মতো যে দুখানি উপন্যাস আমি ঐন্দ্রজালিক অনেকদিন আগেই আমাকে ভগীরথ উপহার দিয়েছিলেন, কিন্তু এইবার এই অতিমারিতে লাভটা হয়েছে আমার। জাদুঘর অবশ্য অত দেরিতে না, কিছুদিন কয়েক মাস আগে পেয়েছিলাম। এই দুটো আমার অপঠিত ছিল। এইবার অতিমারিতে এই লাভ হয়েছে যে এই দুটো বই বলা যায় মহা উপন্যাস। যে জাদুকর, জাদু দেখাতে ভালোবাসেন, এ তো বলেই গেল বিশ্বজিৎ, কিন্তু এটা বললে তো কিচ্ছু বলা যায় না। জাদু একটা সংস্কৃতি, সেই জাদু সংস্কৃতির যে বিপুলায়তন ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের যে অনেক শাখা প্রশাখা আছে, এই সব কিছু কতটুকু বিপুল পরিমাণ অধ্যবসায় করলে, অধ্যবসায়ের মাধ্যমে তারপরে এই ধরনের দুটো বই লেখা যায়। এবং তার মধ্যে সেটা নিয়ে প্রকৃতপক্ষে আমি কাকে যেন বলছিলাম 2-3 দিন আগেই, যে এটা হয়তো আমি কোনো একদিন আমি হয়তো বিশ্বজিৎকেই বলবো, একটি বিশেষ পাঠকৃতি যেটাকে আমি বলি, বা বয়ান মানে টেক্সট, এটা নিয়েই একটা আলাদা আলোচনা হওয়া উচিত, না হলে হবে না। সরস্বতী পুজোর মন্ত্রের পড়ার মতন অবস্থা হয়ে যাবে। তো সেটা আমার দরকার নেই। আমাদের ভগীরথ হচ্ছেন নিজে স্বয়ং নদী। আমাদের ভগীরথ হচ্ছেন সেই লেখক যিনি জমির সঙ্গে আকাশের দ্বিরালাপ সতত সন্ধান করে। তো এইবার সঞ্চালকের ভূমিকায় ফিরে আসি। এই যে আমি উপন্যাসে পড়ে আসছি, অন্তর্গত নীল স্রোত প্রথম পড়ি, তখন আমি উত্তরবঙ্গেই ছিলাম। তস্করটাও বোধহয় উত্তরবঙ্গে থাকার সময়ই প্রথম পড়েছিলাম। পর পড়েছি আর কাঠি, যেটা শুনলাম ছায়াছবিতে রূপান্তরিত হচ্ছে। তারপর আমার
আসাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতাম, জানগুরু নিয়ে আমি প্রচুর কথাবার্তা আমি শ্রেণীকক্ষে বলেছি, শ্রেণীকক্ষের বাইরে বলেছি। এবং এই জানগুরু বইটি আমার বিশেষ প্রিয়। অন্যগুলো অপ্রিয় সে কথা বলছি না, আমি বলছি এটা একটা বিশেষ প্রিয়, একটু পক্ষপাতিত্ব আছে আমার। আর মৃগয়া যখন পড়লাম এটা নিয়ে, তার ওই 5 খণ্ডে অখণ্ড মৃগয়া যখন হলো, তারপরে সেই মৃগয়া নিয়ে আমি কিছু কিঞ্চিত লিখেওছি, এবং আমার কোনো একটি প্রবন্ধের বইতে তা প্রকাশিতও হয়েছে। তো এই মৃগয়া নিয়েও আমার আলাদা কিছু হয়তো জিজ্ঞাসা থাকবে, মূলত ভগীরথকে উস্কে দেওয়ার জন্য। তো প্রাথমিকভাবে আমি এইভাবে শুরু করি ভগীরথ, যে এই যে যখন জাইগেনশিয়া ও অন্যান্য গল্প লেখা হচ্ছে, 1989 সালে তো বইটি প্রকাশিত হচ্ছে, তার আগে থেকেই তো তুমি গল্প লিখতে শুরু করেছো। তোমার গল্পের মধ্যে যে মাটির সোঁদা গন্ধ আমরা পেয়েছি তখনই, এবং যে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে তুমি যে গ্রামীণ জীবনকে লক্ষ্য করেছো, আমাদের প্রাকৃত জীবন স্রোতকে তুমি লক্ষ্য করেছো, তার মধ্যে যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে নিষ্ক্রান্ত হওয়ার চেষ্টা, যেটা ধরে নাও তোমার তস্করেও আছে, তোমার জাদুকাঠিতেও আছে, উপন্যাসগুলো দুটোর মধ্যে কথা বললাম। এছাড়া তোমার প্রচুর গল্প সংকলনে আছে, জোরবন্দিতেও আছে, এটা দারুণ প্রতিবাদ আছে। আর সবচেয়ে মজার গল্প হচ্ছে তোর নকুল বেজের গল্প, সেই জাইগেনশিয়া কত আগে লিখেছো, কিন্তু আবার যদি পুনঃপাঠ করি, আমি পুনঃপাঠের তত্ত্ব একটু দিয়ে থাকি এদিক ওদিক। এটা নতুন আমার দ্বিতীয়বার এমনি পড়া তা নয়, নতুন করে পড়া। নতুন করে পড়তে গিয়েও দেখি এটা এখনো প্রাসঙ্গিক। এই যে এত বছর পেরিয়েও যে তাদের প্রাসঙ্গিকতা থাকা, একজন গল্পকার হিসেবে এবং আমাদের গ্রামীণ জীবনের অত্যন্ত তন্নিষ্ঠ সম্মানী এক কথাকার হিসেবে, তোমার কি মনে হয় এই যে জাদুটা তুমি এইখানে কলমের জাদু, যেটা ও তোমার যে দেখাও জাদু সে নয়, কিন্তু কলমের জাদু যেটা তুমি প্রকাশ করেছো, যে কারণে এটা আজও পাঠকদের টেনে রাখে, এবং সবচেয়ে বড় কথা যে অনেক কিছু পাল্টে গেছে আমাদের পশ্চিমবঙ্গের জীবনে, আমাদের ভারতীয় জীবনে, সবকিছুতেই, বাঙালির জীবনে বিশেষভাবে, তা সত্ত্বেও যে এই যে এদের নিয়ত নবীন হয়ে ওঠা, এর চাবিকাঠিটা কোথায়? তোমার যা মনে হয় নিজের সম্পর্কে একটু শুনি। আমরা হয়তো তোমার হেসেলের দিকেও তাকাতে চাইছি, গল্পের হেসেল। তপোধীর, আজ সকাল, সত্যি কথা বলছি, একেবারে মনের কথা বলছি, সকাল থেকে খুব ভয়ে ভয়ে আছি। ভয়ে ভয়ে আছি এই কারণে যে আমি আজকে যে মানুষটার মুখোমুখি হচ্ছি, সে আমার অভিন্ন হৃদয় বন্ধু হতে পারে, কিন্তু এই মানুষটির মুখোমুখি হতে সাহিত্য তত্ত্ব, সাহিত্য দর্শন নিয়ে ওর মুখোমুখি হতে আমার তো মনে হয় যে কোনো তাবড় লেখকের বুক দুদু দুদু করবে। এটা কিছু বাড়িয়ে বলছি না। আমি তোমার সংস্পর্শে এসে সাহিত্য সম্পর্কে, শুধু বাংলা সাহিত্য নয়, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের যে একদম হীরক খণ্ডগুলিকে তুমি যেভাবে আত্মস্থ করেছো, যাকে মানে যাকে বলে একদম সেই হজম করে ফেলেছো, এবং তা যাকে ইংরেজিতে বলে, তার ফলে তোমার সামনাসামনি হতে যে কোনো তাবড় ঔপন্যাসিক বা গল্পকারের বুক দুদু দুদু করার কথা। আমি তো এটা তোমার সামনে বলে তোমাকে আলাদা করে কোনো আমি করছি না। তোমার পাণ্ডিত্য সম্পর্কে আমি আমার বিস্ময়ের অবধি নেই। কারণ কি, এবং আমার মনে হয়েছে যে ধারাবাহিক বিশ্লেষাত্মক যে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, এই প্রক্রিয়াটা যদি কেউ ভেতরে জাগরুক রেখে
চালু রেখে সাহিত্যকে পাঠক ক্রিয়াটা চালিয়ে যায়, তার পক্ষে মানে তোমার মতো এই রকম একটা পাণ্ডিত্যের অধিকারী হওয়া সম্ভব। তুমি অনেকদিন বেঁচে থাকো ভাই। বাংলা সাহিত্যের সত্যি খুব ভয় করছে। তোমার প্রশ্নটার উত্তর তো আমাকে দিতেই হবে, কিন্তু তুমি একটু আগে যেটা বলে শুরু করেছিলে যে ওই কবিতাটা দিয়ে শুরু করেছিলে, শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওই যে দ্রাক্ষা রস। হ্যাঁ, দ্রাক্ষা তো মোচন করে। হ্যাঁ, সেই তো তোমার তোমার সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, তোমাকে বলেওছি বোধহয় আগে হয়তো কখনো, যে আমরা যেগুলো লিখি সেগুলো ধরো ফুল, যে জাতের ফুল আমি ফোটাতে পেরেছি সেই জাতেরই ফুল, তার গন্ধও সেই রকম, তার রঙও সেই রকম, তার আকারও সেই রকম ভাবে আমি আমার আপন আনন্দে ফুটিয়ে গেছি। এবার তুমি হচ্ছ বটানিস্ট, তুমি এবার সেটার প্রজাতি নির্ধারণ করছো, শ্রেণী বিভাগ করছো, সেই ফুলের জাত, সেই ফুলের রং, সেই ফুলের গন্ধ, সেই ফুল কোন পরিবারের ফুল, তার কি বিশেষত্ব, সে সমস্ত তোমার কাজ। তুমি যে প্রশ্নটা আমাকে করলে সেটা হচ্ছে, আমি 1989 কিংবা তারও আগে যেসব গল্প লিখেছি সেই সব গল্প আজও কেন প্রাসঙ্গিক। এ ব্যাপারে আমার নিজস্ব একটা বিশ্বাস আছে। এই বিশ্বাস হচ্ছে, এই 5000 বছরের ঐতিহ্য সম্পন্ন এই কৃষি প্রধান সামন্ততান্ত্রিক ভারতবর্ষ, এই ভারতবর্ষ হরে দরে একটি বিশাল গ্রাম, একটি সামন্ততান্ত্রিক কৃষি প্রধান একটি মাত্র গ্রাম। এমনকি তার শহর এবং নগরগুলিও ওই গ্রামেরই সম্প্রসারিত রূপ। বাইরে চাকচিক্য বেড়েছে, কিছু রাস্তাঘাট পুল ব্রিজ হয়েছে, কিছু বৈজ্ঞানিক গ্যাজেটস এসছে, কিছু মানুষের জীবনযাপন, কিন্তু তার তলায় সেই শাশ্বত জীবনের সেই গ্রামীণ মানুষগুলি তাদের সমস্ত চরিত্র, তাদের সমস্ত কিছু নিয়ে, তাদের আত্মাটাকে নিয়ে প্রবহমান। কাজেই এবং সেই প্রবহমান নদীটি তার বাঁকে বাঁকে এমন কিছু সত্যকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে, সেই সত্য কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে বদলে যায় না কিছুতেই। কিছু সত্য তোমার সম্পর্কে বলতে গিয়ে যেটা আমার প্রথমে বলে নেওয়া উচিত, তুমি একটা খুব দামি কথা বলে শুরু করেছো, যে ভগীরথকে যেহেতু আমি এত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে মিশেছি, এত কাছের থেকে দেখেছি, তার ফলে ভগীরথ সম্পর্কে গড়গড় করে সমস্ত বলে ফেলা যায়। আবার সঙ্গে সঙ্গে সেটা কঠিন, কারণ এই সহজ ভাবে বলে ফেলার মধ্যে কোথাও কিছু দেখার ভুল হয়ে যেতে পারে, কারণ এটা অতি সত্যি কথা সাহিত্যের ক্ষেত্রে। কারণ তোমাকেই বলি, তুমি বুঝবে যে এই যে হাতের আমার তেলোটা, এই এত দূর থেকে দেখি আমি প্রত্যেকটা রেখা কিন্তু দেখতে পাচ্ছি আমার কোনটা দিয়ে কোন রেখা গেছে, কিন্তু এই তেলোটাকে যদি আমি আমার একদম নাকের কাছ অব্দি নিয়ে গিয়ে দেখি, খুব কাছের থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাজেই কাছে থেকে দেখার একটা সুবিধাও যেমনি আছে, একটা অসুবিধাও তেমনি আছে। তুমি খুব সঠিকভাবে সেটা বলেছো।
এখন এই গ্রামীণ জীবনগুলো, এই জীবনগুলোকে আপাতভাবে আমরা সবাই বলি না, গ্রামের সহজ সরল মানুষ, তাদের অনাড়ম্বর জীবন যাপন। আমি গ্রামকে আজন্ম দেখেছি। ভারতবর্ষের সামন্ততান্ত্রিক কৃষি প্রধান গ্রামকে আমি একেবারে কাছের থেকে দেখেছি। তার ফলে আমি এই সরল জীবন স্রোতটির বাঁকে বাঁকে যে কত চোরা ঘূর্ণি স্রোত, তার কোন জায়গায় যে কতখানি বহিঃস্রোতের তলায় যে অন্তঃস্রোতের প্রবাহটিকে আমি চিনেছি। এবং সেই অন্তঃপ্রবাহটি কিন্তু ঘন ঘন বদলে যায় না। নদীর ওপরের স্রোত জলের পরিমাণ এবং বাঁকের ধরনে বদলে যেতে পারে, কিন্তু অন্তর্লীন যে স্রোতটা, অন্তঃপ্রবাহটা, সেটা কিন্তু সহজে বদলে যায় না। তার ফলে 1988-তে বাংলার একটি গ্রামীণ মানুষ বা তার চরিত্র কিংবা তার জীবনযাপন ধরন, তার বিশ্বাস, তার রীতিনীতিগুলি যেরকম ছিল, আজকে 2020-তেও তার বড় একটা হেরফের হয়নি। অনেকে বলেন এটা হালকা ভাবেই হয়তো বলেন যে ভারতবর্ষ অনেক পাল্টে গেছে, বিজ্ঞান প্রযুক্তিতে একদম ঘিরে রয়েছে, শহর, পিচ রাস্তা, কত সুইমিং পুল, মানুষের জীবন যাপন, মেয়ে শিক্ষা, সংস্কৃতি একদম বদলে সে আগের গ্রাম আর নেই, সে আগের ভারতবর্ষ আর নেই। আমি এই কথাটার সঙ্গে একমত হতে পারি না। এখনো আমি আমার জন্মভূমির গ্রামে যখন যাই, তখন আমি দেখি যে যে কাঁচা রাস্তাগুলোই বর্ষাকালে আমরা ব্যালেন্স করে করে হাঁটতাম, আমাদের ওই এলাকার মাটিকে বলতো ভক্তি মাটি, ভক্তি মৃত্তিকা। কারণ তার এতই ভক্তি সেই মাটির, একবার পায়ে যদি ধরে সে পা আর কিছুতেই ছাড়বে না, এত তার ভক্তি। সেই জন্য ওই এলাকার মাটিকে বলা হতো ভক্তি মৃত্তিকা। ওই ভক্তি মৃত্তিকার উপর দিয়ে হাঁটলে খালি পায়ে কিছুক্ষণ পরে পায়ে দুটো মাটির জুতো তৈরি হয়ে যেত। সেই মাটিতে যে ব্যালেন্স করে করে হেঁটেছি, সেই সব রাস্তা এখন পিচ হয়ে গেছে। অনেক খড়ের বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে বিদ্যুতের আলো জ্বলছে, টিভি আছে, ফ্রিজ আছে, প্রায় অধিকাংশ মানুষের ছোট বড় মাঝারি মোবাইল আছে। নানাভাবে এই জীবন যাপন। আমার গ্রামে আমি প্রথম হায়ার সেকেন্ডারি পাস করা একজন মানুষ ছিলাম, ফার্স্ট। এখন আমাদের গ্রামে প্রায় প্রতিটি পরিবারে একটি গ্রাজুয়েট এবং প্রতিটি 5টি পরিবারের একটিতে একটি পোস্ট গ্রাজুয়েট এরকম আছে। একদম অশিক্ষিত, পড়াশুনো নেই, অন্তত এই প্রজন্ম এবং এর আগের প্রজন্মের মানুষ আমার গ্রামে খুঁজে পাওয়া যাবে না। তবুও ওই গ্রামের রন্ধে রন্ধে বিচরণ করেছি বলে এই ওপরের এই ফারাকটুকু তলায় নামলে দেখি সেই চিরকালীন শাশ্বত ভারতবর্ষ, সেই বিশ্বাস, সেই রীতিনীতির মধ্যে আটকা পড়া, সেই কুসংস্কার, সেই নানা রকমের সেই শাশ্বত, সেই আমাদের চিরকালীন ভারতবর্ষটি কিন্তু বইছে। যে মেয়েটি আমার ছেলেবেলায় ফ্রক পরে কিংবা ডুরে শাড়ি পরে ঘুরে বেড়াতো, সেই পরিবারের এখন প্রজন্মের মেয়েটি হয়তো ওই প্যান্ট এবং টপ পরে গ্রামেই ঘুরে বেড়ায়, কিন্তু তার বাহুতে তাগাতে কিন্তু গুরুদেবের দেয়া সেই মাদুলিটি ঠিক রয়েছে। এবং একাদশী করতো তখনকার আমার ছেলেবেলার যে মেয়েরা, এখনকার আধুনিকেরা একাদশী করে না, ফাস্টিং করে। এবং বিশ্বাসে, সংস্কারে, এবং তলায় যে আত্মা যাকে আমরা বলি, সেখানে কিন্তু ঘুমিয়ে রয়েছে সেই শাশ্বত, সেই 5000 বছরের প্রাচীন ভারতবর্ষ, সেটা আমি টের পাই। কাজেই এই
তাঁতি কিন্তু আজকে মরে গেল, কালকে বেঁচে উঠলো, কালকে বদলে গেল, ওরকম হয় না। কাজেই Correct. তখনকার গল্পে উচ্চারিত যে মর্ম কথাগুলো আজ তো পাল্টায়নি, আরো বহু বছর হয়তো পাল্টাবে না। সত্যি আমার আবার তোমার কথা শুনতে শুনতে জানি না আমার আজকে কবিতায় পেয়েছে কেন। একটি কথা বলার তুমি জন্যে তুমি তো একটি কবি, ওরে জীবন যায়। সাবাস। একটি কথা বলার জন্যে একটি জীবন যায়, বাণীর মধ্যে কালির ছোঁয়ায় অনেক কথা লেখা। তোমার বাণীর মধ্যে কালির ছোঁয়ায় অনেক কথা লেখা, যেটা আমাদের চোখে পড়ে সেটাও লেখা, যেটা চোখে পড়ে না সেটাও লেখা। এই জন্য আমাদের কাজ হচ্ছে একটু অভিযাত্রী হওয়া, আবিষ্কারক হওয়া। আমি আবারও যাই এনশিয়া গল্পে ফিরে যাই। এই যে তুমি নকুল বেজকে এনেছো, গোপেশ্বর পালকে এনেছো, এরা কত নাম পাল্টে পাল্টে এসেছে তোমার কাছে। ঝুরবন্দি গল্পে সেই তো তোমার গগন সাহু। তুমি নামগুলো অত্যন্ত ভেবেচিন্তে দাও ভগীরথ। গগন আকাশ দেখতে চায়, কিন্তু মৃত্যু মুহূর্তে যখন সে বাধ্য হয় যে সেই কুয়ো বানাতে গিয়ে মাটির অতলে সে দিয়ে যায়, বুক পর্যন্ত তার চলে আসে কাদা জল, এবং তার বউ এসে তার বাচ্চাকে নিয়ে উপরে কান্নাকাটি করে। এটার মধ্যে যে তীব্র ট্র্যাজেডি আছে এবং এর সঙ্গে যে নির্মম যে তোমার শোষণের শাসনের যে যন্ত্রণা, এই সমস্ত কিছু আসে। কিন্তু এই কথাগুলো তুমি কত সাবলীল ভাবে লিখতে থাকো, লিখেছো একথা, এবং এখনো লিখছো। তোমার তস্কর গল্পেও উপন্যাসেও আমি তাই পাই, আমি তোমার উপন্যাসের মধ্যেও তাই পাই। কিন্তু তাই বলে কি এটা বলবো যে ছোট গল্প নামক শিল্প মাধ্যমকে তুমি এত চমৎকার ভাবে ব্যবহার করে গেছো আগাগোড়া, যে এগুলোর সম্প্রসারণ তো নয় তোমার আখ্যান বা উপন্যাস। উপন্যাসের মধ্যে তোমার কলমে একটা কিছু অতিরিক্ত কিছু এসে জুড়ে বসে। আমি উপন্যাসে আমি একটু পরে আসছি। তোমার রাবণ গল্প আমার অত্যন্ত প্রিয় গল্প, তুমি জানো, অনেক বছর আগে থেকেই জানো। এই রাবণ গল্পই বলো কিংবা সুবচনী বলো, বিষকপ্পুরী বলো, এই যে গল্পগুলো বারবার আমাদের পড়েও আমাদের তৃপ্তি হয় না, এর কারণ হচ্ছে মনে হয় যে লেখক, অর্থাৎ এই ক্ষেত্রে ভগীরথ মিশ্র, তিনি একটি কথা বলার জন্য একটি জীবন যায়, এই মূল যে বাণী সেটাই আমাদের কাছে পৌঁছে দিতে চাইছেন, বলতে চাইছেন। আমি যা বললাম শুধু সেটা পড়ো না তোমরা, এটার পেছনে যে বাণীটুকু আছে আমার, যা আমি আসলে তোমাদের কাছে আমি সংযোগ ঘটাতে চাইছি, আমার ওই সংযোগের যে মূল কারণটা এটা বুঝো। এটা কি আমি ঠিক বলছি ভগীরথ? তোমার সম্পর্কে, তোমার পাণ্ডিত্য সম্পর্কে আমার শ্রদ্ধাটা এক্স্যাক্টলি কোথায় জানো? তুমি একটু আগে যে কথাটা বললে, ইংরেজি ভাষায় খুব সুন্দর করে একটা তিনটে শব্দে সেটাকে বলা আছে, বিটুইন দ্য লাইনস। দুটো লাইনে কালি দিয়ে লেখা কিছু শব্দ, এবং এই দুটো লাইনের মাঝখানে একটা সাদা জায়গা। ওই সাদা জায়গাটা ছাপার ক্ষেত্রে একটা প্রয়োজন মেটায় বটে, কিন্তু একজন স্রষ্টার ক্ষেত্রে ওই সাদা জায়গাটাতে কি লেখা আছে সেইটা খুঁজে বের করাটাই কিন্তু তোমাদের মতো, হ্যাঁ, তোমাদের মতো সাহিত্যের যারা ওই ময়না তদন্ত করায় ওস্তাদ, তারা ওই সাদা জায়গাটায় কি লেখা আছে। আমরা তো প্রতিটা গল্পে এই বার্তাটাই দিই যে ছাপার অক্ষরে যে কালো 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 পোকা 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 যে শব্দগুলো আছে, তার দ্বারা আমি কি লিখেছি সেগুলো সব পেয়ে যাচ্ছ। তাহলে আমি কি বলতে চাইছি যেটা লিখলাম না, সেটা কোথায় লেখা রইল? ওই দুটো লাইনের মাঝখানের সাদা জায়গাটা, ওটাকে খুঁজে বের করার জন্য সহৃদয় পাঠক আছেন, সহৃদয় সামাজিক পাঠক আছেন,
আর তপোধীরদের মতো বটানিস্টরা রয়েছে, এবার বিশ্লেষকরা রয়েছে, পণ্ডিতরা রয়েছে। অতি সত্যি কথা বলেছ। আমাকে এত আমরা ভুটানিস্ট বলছো, আমার কিন্তু ভুটানির জায়গায় ফুটানি হয়ে যাচ্ছে এতে। বটানিস্ট মানে কি? যখন আমি ফুলটা হ্যাঁ। ফোটাচ্ছি তখন তুমি বটানিস্ট। আচ্ছা, সেসব যখন তো আমি হলো। ফুলটা যখন ফোটাচ্ছি, সেই ফুলটার শ্রেণীবিভাগ, সেই ফুলটার জাত, কোন ফ্যামিলির গাছ ওটা, কোন প্রজাতির গাছ ওটা, কি তার বিশেষত্ব, কি তার ফোটার সময়, কি তার রং, এরকম ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ করো বলি। কিন্তু তুমি এই কথাটা তো ঠিকই বলেছো যে আমরা প্রতিটা গল্পে কিংবা উপন্যাসে কিছু বলতে, যা বলি তার থেকেও অতিরিক্ত অনেক কিছু বলতে চাই। ওই অতিরিক্ত গুলো যা বলতে চাই সেগুলোই বদলায় না কিছুতেই, যার জন্য 1980-তে ওই যে কথাগুলো বলতে চাইছিলাম ওই নকুল বেজের গলায় কিংবা ওই গগন সাউয়ের গলায়, সেই কথাগুলো আজও তুমি নিজেই স্বীকার করছো যে আজও প্রাসঙ্গিক। অবশ্যই প্রাসঙ্গিক। আমি আরেকটা কথা বলছি যেটা আমি আগে ভাবিনি, জানো। আমার এটা বলতে পারো গত কয়েক মাস কিংবা এর মধ্যে আমার কাছে একটা রিভিলেশন হয়েছে, সেটা একটু বলি। আমার যখন ওই তোমার কিছুদিন আগে আবার নতুন করে তোমার ওই 51টি গল্প আছে না, সেটা পড়লাম। তারপর দেখলাম যে না, সব গল্প পাচ্ছি। তো আমি আরো তোমার সবগুলো গল্প সংকলনই তো আছে আমার কাছে, আমি খুলে দেখলাম। আর আমার নিজের সঙ্গে নিজের একটা দ্বিরালাপ হলো ভেতরে ভেতরে। আচ্ছা, আমি একটু সামলে সামলে কথা বলবো, তুমি বুঝে নিও যে এখনকার যে পশ্চিমবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের বাইরেও যে বাঙালি জীবন, আমরা কিন্তু অনেকখানি ভ্রষ্ট হয়ে গেছি আমাদের বাঙালিত্ব থেকে। আমি আবার বলছি, এটাকে আমি ব্যাখ্যা করব না আমার কথাটা শেষ করে নিই, তাহলে তুমি বুঝবে। এবং এক হিসেবে দেখতে গেলে 2011 সালের পরে তো পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয়ে গেছে, রাজনৈতিক পট পরিবর্তন। তার ভালো হয়েছে কি মন্দ হয়েছে আমি তার মধ্যেও যাব না। তার পরের 8-9 বছর হতে চললো। 9 বছরে অনেক কিছু আমাদের চোখের সামনে আমরা পাল্টে যেতে দেখলাম। তার মানে একটা পরিবর্তিত সমাজ। অথচ এইবার হচ্ছে আমার কথাটা যদি বলতে চাইছি, আমার মনে হচ্ছিল যদি আমরা একটু অন্যভাবে ইন্টারপ্রিট করি, ইন্টারপ্রিটই তো আসল শেষ শেষ মুহূর্তের। আমি যে যদি একটু অন্যভাবে ভাষ্য করি, আর যেহেতু তুমি সময়ের বুক থেকে দাক্ষামোচন করা এক তীর্থঙ্কর, চিরকালের এক তীর্থঙ্কর, সেই জন্য আমার মনে হলো, আমি ঠিক বলছি কিনা তুমি বলবে, যে আমি এক পরিবর্তিত বাস্তবে বসে অনেক কাল আগের, ধরে নাও 30 বছর আগের, 25 বছর আগের, 20 বছর আগের তোমার যে লেখা, সেই লেখার মধ্যে মনে হচ্ছে তুমি যেন একটা সবার অজান্তে কিংবা হয়তো নিজেরও অজান্তে অনেকটা আগাম সংকেত আমাদের দিয়ে যাচ্ছ। যে পচন ক্রিয়াটা যখন শুরু হয়েছে, তখন তুমি দেখিয়ে দিচ্ছ যে এই দেখো পচন ক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু পচন ক্রিয়া গিয়ে কোথায় থামবে এটা বলাটা তো লেখকের কাজ না, কিন্তু আমাদের তুমি সতর্ক করে দিয়েছো ভেতরে ভেতরে। আর আমার মনে হচ্ছে যে আমি একটা উত্তর পাঠ, একটা পোস্ট হাইফেন একটা রিডিং আমি এখন একটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার আজকের সময়ে বসে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু তোমার ওই বিশেষ কিছু গল্প আজও আমার কাছে মনে হচ্ছে যে সে নতুন তাৎপর্য নিয়ে আসছে। আর যা তাৎপর্য বয়ে আনে তাই সত্য, তাই সাহিত্যের সত্যকে ধারণ করে বলে আমার বিশ্বাস। এবং সেই জন্যে ওই সাহিত্যের সত্য ধারণ করার ক্ষমতার দিক দিয়ে আজও তোমার গল্পগুলি অদ্বিতীয়। এই অর্থেই আমি বলছিলাম যে আমার কাছে এদের সামাজিক এবং নান্দনিক প্রাসঙ্গিকতা দুটোই কিন্তু, এবং ঐতিহাসিকও বটে, আমার কাছে রয়ে গেছে। আমি কি ঠিক ভাবছি? তুমি তো ভগীরথ? তুমি তো একেবারে ঠিক ভাবছো। আমি আরেকটু সংযোজন করি। এই যে তুমি 1980-র গল্পের 2020-তে নতুন ভাবে তার প্রাসঙ্গিকতা খুঁজে পাও, যে
যে ভিক্ষা থেকে তুমি এই দুটো সময়ের মধ্যে যে সূক্ষ্ম সুতোটি একদম অবিচ্ছেদ্যভাবে রয়েছে সেটাকে তুমি খুঁজে পাও। আমরা যারা গ্রাম ভারতবর্ষ নিয়ে গল্প লিখি তারা অধিকাংশই আমার ওই গ্রাম জীবনটাকে কতটা ফুটিয়েছি সেটারই প্রশস্তি গাইতে গাইতে কলমের সব কালি শেষ করে দেন। সেই কারণে এবং মোটামুটি গ্রাম জীবন কত নিপুণ ভাবে ধরা হয়েছে। গ্রাম জীবনটা হচ্ছে কিরকম, গ্রাম জীবন বলো, শহর জীবন বলো, মফস্বল জীবন বলো, এটা তো হচ্ছে পটভূমিটা। অর্থাৎ কি, তুমি গাছটা কোথায় পুঁতবে? গাছটা শিলচরে তপোধীরের বাড়ির বাগানে পোঁতা হতে পারে, কিংবা আমার ব্যারাকপুরের বাড়িতে পোঁতা হতে পারে। ওটার জন্য 1 ফুট বাই 1 ফুট এইটুকু জায়গা হলেই যথেষ্ট। তারপর যে গাছটা উঠলো, খানিকটা ওঠার পর সে 4 ফুট বাই 4 ফুট একটা জায়গা দখল করছে। তারপর যখন উঠলো তখন সে 20 ফুট বাই 20 ফুট একটা জায়গা দখল করছে। তারপর পুরো আকাশে ছড়িয়ে দিয়েছে নিজেকে। আর তারপর সেই গাছে যখন ফুল ফুটলো, সেই ফুলের গন্ধের তো কোনো সীমানা বেঁধে দেওয়ার উপায় নেই। কাজেই গ্রাম জীবন একটা পটভূমি। সেই কারণে কোনো নাগরিক বন্ধুকে কিংবা এমনি সহজ সরল পাঠককে আমার কোনো বই দেওয়ার সময় আমি সব সময় বলে দিই, একটু দেখে শুনে পড়বেন ভাই। গ্রামের মানুষ যখন হাই বাপ বলে তখন তার 6টা মানে হয়। গ্রামের মানুষ চিরিক করে থুতু ফেলে, তখন থুতুর সঙ্গে আরো বহু কিছু ফেলে দেয়। একটু দেখে শুনে পড়বেন ভাই। এই দেখে শুনে পড়তে বলার অনুরোধটা এই কারণে যে তুমি একটু আগে যেটা উচ্চারণ করলে যে গ্রাম মানে এই গ্রাম জীবনের পটভূমির উপর দাঁড়িয়ে আমি কোনো গ্রাম জীবনের কথা, গ্রামের কথা বলি না। আমি বলি মানুষের কথা, জীবনের কথা, তাদের সমগ্র আত্মার কথাটা বলি। সে গ্রামেও বলছি, আমি যদি শহরে জন্মাতাম, বড় হতাম, শহরেরই কোনো পটভূমিতে লিখতে পারতাম। কিন্তু গ্রাম বা শহর নিয়ে ওখানে গল্পটা আটকে থাকে না, ওইখানে গল্পটা নাই। প্র্যাকটিক্যালি গল্পটা আছে যেখানে, সেটা তুমি একটু আগে বললে। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি ভাই, তোমারই একটি গল্প পথ। আমার কি মনে হয় জানো, এই গল্পটা তখন মনে হয়নি, কিন্তু যেটা নিয়ে যখন আমি লিখেছিলাম বেশ কিছু বছর আগে, তখনও মনে হয়নি। কিন্তু আজকে আমি যখন পেছন ফিরে তাকাচ্ছি আর নতুন করে তোমার পথ গল্পটা পড়ছি, সেই যে মোল্লা গায়া আর মথুরা বিহারী গায়ের মধ্যে পথ নিয়ে সমস্যাটা, তো সেইখানে আমার মনে হচ্ছে যে এটা যেন একটা সংকেত গর্ভ গল্প। হঠাৎ যদি আমি বলি এটা একটা সংকেত গর্ভ গল্প, কেউ হয়তো আপত্তি করতে পারে, কিন্তু ওই যে এইখানে অনেকটা কথক স্বরে তুমি আমাদের একটা দারুণ কথা বলে দিয়েছিলে না, কে যে, তুমি না মানে এখানে কথক, কে যে কখন মানুষকে ভুল পথ বাতলায়, কেন যে বাতলায়। এটা কি আজ মর্মান্তিক সত্য নয় আমাদের জীবন? এবং এইখানেই সেই পুরনো কথাটা ফিরিয়ে আনতে ইচ্ছে করে যে লেখক ত্রিকালদর্শী, এবং ওই ত্রিকালদর্শী তার সংকেত কিন্তু এইখানে। এই পথ গল্পটা সত্যি বিপুল তাৎপর্য সম্পন্ন একটি গল্প। সেখানে যুধিষ্ঠির মন্ডল আছে, ত্রৈলোক্য মন্ডল আছে, আরো অনেকে আছে। হঠাৎ করে যখন হার্ট অ্যাটাক হয়ে পড়ে যায় একটা লোক, তাদের মধ্যে ঝগড়া বিবাদটা তাদের বন্ধ হয়ে যায়। তারপরেও কিন্তু তারা সেই অন্ধকারের মধ্যে একমাত্র জেগে থাকে যে ড্রাইভার, বাকিরা সব ঢুলছে। এটাই কিন্তু দারুণ সত্য। সবাই ঢুলতে থাকে, তন্দ্রায় থাকে, একজন শুধু জেগে থাকে, যে সঠিক পথে আমাদের নিয়ে যাওয়ার জন্য দায়িত্বটা যার। এবং
তারপরেও হঠাৎ মনে হয় যে চারদিকে অন্ধকারের প্রাচীর, পথ কোথাও নেই, কিন্তু পথ থাকে, পথ শুধু খুঁজে নিতে হয়। যেন এই বার্তাটাই তুমি দিয়েছো। কত আগে লিখেছো এবং বলো দেখি ভগীরথ, এবং অথচ ওই গল্পটা আমার কাছে কি মানে নিয়ে আসছে। এবং পাশাপাশি আর একটা কথাও বলতে চেয়েছি, সেটা হচ্ছে এই যে পথ খুঁজে খুঁজে এগুতে গিয়ে লাস্ট একদম শেষে গল্পটা অশ্বত্থ গাছের একটা অসমাপ্ত পথের একদম মুখে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেল। এইটাই সত্য, কারণ এই পথ চির অসমাপ্ত, নেভার এন্ডিং একটা জার্নি। এই নেভার এন্ডিং একটা জার্নি, এই নেভার এন্ডিং জার্নি। এই জন্য কি বলবো জানো তো, তুমি আসলে বর্ণচূড়া কবি। কবিরাই কিন্তু সংকেতের ভাষায় কথা বলে, কিন্তু তুমি কখনো ধরা দাওনি। কিন্তু তোমার ছোট গল্পের মধ্যে এরকম অনেক সংকেত গর্ভ, যা কবিতার ভাষা, মূলত পড়া ভাষা বলি আমি এটাকে, মেটা ল্যাঙ্গুয়েজ। এই কবিতার মেটা ভাষায় সমৃদ্ধ কিন্তু তোমার অনেক গল্প। বিষ্কপুর বলতে পারি, কিন্তু বলতে গেলে আর গল্প থেকে বেরোতেই পারবো না। ভগীরথ মিশ্রকে নিয়ে এটা একটা বড্ড ঝামেলা। হ্যাঁ, যে তুমি শুধু গল্প নিয়ে কথা বলতে চাও তো সেইখানেই আটকে যাবে, এবং এতে হয়তো দর্শক শ্রোতারা আমার উপরই বিরক্ত হবেন, কারণ আমি তো সঞ্চার। কিন্তু এই কথাগুলো না বললেই নয়, জানো তো, না বললেই নয়। চিকন বাবুতে এই যে এসে আপাত দৃষ্টিতে তোমার আগের এর থেকে একটা অন্য বাঁক ফিরবেই তো, একজন সৃষ্টিশীল লেখক তো বাঁক ফিরবেনি। তারপরে তুমি অ্যাকোয়ারিয়ামের যুগে এলে, যুগ বলবো না, পর্বে চলে এলে, দংশনের পর্বে চলে এলে। তোমার সেরা 50টি গল্পই বলো আর আমার 51টি গল্পই বলো, এগুলো আমাদের খুব সুবিধে করে দিয়েছে একসঙ্গে। যে সমগ্র যে আমাদের ভগীরথ মিশ্র, যে গল্পকার, যে ভগীরথ মিশ্র, তার ভিক্ষাকে, জীবন ভিক্ষাকে, তার সমাজ ভিক্ষাকে আমাদের কাছে হাজির করে দিয়েছে। এইবার এইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ছোট গল্প তো তুমি আমাদের বাংলা ভাষায় যারা লেখেন, আগেও লিখেছেন, ভবিষ্যতেও লিখবেন, তাদের মধ্যে একটা মোটামুটি তুমি চিরস্থায়ী একটা আসন করে নিয়েছো। তাহলে তুমি উপন্যাস কেন লিখলে না? আমি নিশ্চয়ই তোমাকে চার্জ করছি না, উপন্যাস কেন লিখলে, বেশ করেছো, উপন্যাস লিখেছো তো বেশ করেছো। আমি বলেছি তোমার শিল্পী তো একটা উত্তর চাইছি আর কি, যে তাহলে কি আমি ধরো একটা পূর্বপক্ষ উত্তরপক্ষের মতো, তুমি উত্তরপক্ষ আমি পূর্বপক্ষ, তো পূর্বপক্ষের কায়দায় আমি বলি, তাহলে কি ছোট গল্পে, আমি বহরের কথা বলছি না, এই সাধারণ কথাগুলোই বলছি না, তাহলে অনেক সংকেত দিলেও সব কথা বলা যায় না? কিংবা প্রশ্নটাকে আরেকটু অন্যভাবে বলি, যে বা মনে করা যায় যে আমি জীবন এবং জগতের যে দিগন্তগুলো আমি ছুঁতে চাই, মানে আমি বলতে লেখক, যে ছুঁতে চাই, সবগুলো ছোঁয়া যায় না, তাই অনবরত সন্ধানে বেরিয়ে পড়তে হয়। সন্ধানই তো বটেই তো তুমি, অন্তর্গত নীল স্রোত থেকে না হলে তুমি কোনোদিনই তুমি গিয়ে পৌঁছতে না মৃগয়ায়, বা মৃগয়ার আগে, যেটা কোথায় বলছি আমার খুব প্রিয় উপন্যাস জানগুরু। জানগুরুতে তুমি আসতে না, কিন্তু জানগুরুর মধ্যে অনেকগুলো কথা আছে, এর প্রতিটি আখ্যান নিয়ে আলাদা আলাদা আলাপ করা যায়, কিন্তু সেটা থাক। আমি যে কথাটা বললাম, এর একটা শিল্প জিজ্ঞাসার ইয়ে থেকে, প্রান্ত থেকে তোমাকে একটা, তোমার কাছে এই একটা জিজ্ঞাসা হাজির করলাম, হয়তো অনেকেরই মনে এই জিজ্ঞাসা, যে ভগীরথ মিশ্র যিনি ভগীরথ, সত্যিকারে তিনি সব্যসাচী, যার দুটো হাতই সমান চলে, অর্থাৎ ছোট গল্পেও তিনি, উপন্যাসেও তিনি। তো সেই মানুষটি, তার শিল্পিত তৃপ্তি কি বেশি হলো উপন্যাসে, নাকি তার সন্ধান তো শেষ হয়নি? যদি হতো তাহলে মৃগয়ার পরে তুমি ঐন্দ্রজালিকের মতো এত ইতিহাস গবেষণা অধ্যবসায় নির্ভর উপন্যাস লিখতে না, বা জাদুঘরও তাই। এর পরেরটা আমি পড়িনি, কিন্তু সে যাই হোক, এই জন্য উল্লেখ করতে পারলাম না। কিন্তু আগে আমার প্রশ্নটা একই রকম। হ্যাঁ, বাজিগর। তুমি আচ্ছা, বাজিকর ঠিক আছে। আমার জিজ্ঞাসাটা কি খুব ভুল? না, ঠিকই। 100টা মতো গল্প লেখার পর, কিছুটা আওয়াজ হচ্ছে,
100টা মতো গল্প লেখার পর আসলে আমার ছেলেবেলা থেকে আমার যে গ্রামীণ পরিবেশে আমার যে কৈশোরটা কেটে গেছে, আমার সেই বৈচিত্র্যময় যারা কাছের থেকে দেখেছে খানিকটা বা শুনেছে তারা জানে যে আমি ক্লাস 2-তে যখন গ্রামীণ জাদুকরের সঙ্গে কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিলাম এবং 1 মাস আমি বাড়ির বাইরে ছিলাম। আমি আমার বাবা মায়ের 6টি বোনের পরে একমাত্র তখন পুত্র সন্তান। কাউকে কিছু না বুঝতে দিয়ে আমি সেই জাদুকরটির সঙ্গে চলে গিয়ে প্রায় 1 মাস তার সঙ্গে বসতি করেছিলাম। সে এক গল্প, ফিরে আসাটা আরো নাটকীয় একটা গল্প। আমি আমি মানে আমার প্রাক যৌবনে এবং যৌবনে দীর্ঘকাল পেশাদার দলে মাইনে নিয়ে অভিনয় করেছি, কাজ করেছি। আমার তখন এই 60-এর দশকে কিংবা 70-এর প্রথম পর্যন্ত আমার মাইনে ছিল নাইট পিছু 8 টাকা। তখনকার দিনে 8 টাকা অনেক টাকা। আমি ওঝার সাগরেদি করেছি, আমি সাবুরের সাগরেদি করেছি, আমি ইলিশ মাছের ব্যবসা করেছি অনেকদিন। আমার যে জীবন যাপনের করেছি আমি 13 বছর তো জাদু শিখেছি। হ্যাঁ, একজন জাদুকরের উস্তাদের শিষ্য হয়ে আমি 13 বছর জাদু শিখেছি। আমার এই জার্নিটা, আমি যখন 100খানা গল্প লেখা শেষ হয়ে গেল তখন আমার মনে হলো আমার কলম নিষ্পিস করছে এই পুরো একটা বড় ক্যানভাস, সে বড় বড় ছবি আঁকতে। এবং ছোট গল্পে আমার এই যে ভেতরে যত মানে উদ্গীরণ পর্ব শুরু হয়েছে তখন, বমন পর্ব শুরু হয়েছে তখন, সে আর ওই ছোট্ট একটা কাপে ধারণ করতে গিয়ে উপচে যাচ্ছে। তার ফলে তুমি বললে না, আমার গল্পগুলোতে এখন পড়লে বুঝি কোনো গল্পে একটু অধিকথন রয়েছে, যেটা আরো একটু কনসাইজ, একটু প্রিসাইজ হওয়ার দাবি রাখে। কারণ আর কিছু নয়, তখন আমার মধ্যে সেই আজন্ম আকৈশোর আশৈশব যে সমস্ত আমার মধ্যে যে সমস্ত সেই যেগুলো ঢুকেছে, সেগুলোর যে বমন পর্ব, উদ্গীরণ পর্ব যে শুরু হয়েছে, সে আর এক একটা ছোট ছোট কাপে ধারণ করতে পারছে না, উপচে যাচ্ছে, একটু বেশি পড়ে যাচ্ছে। আমার তখন কলম নিষ্পিস করতে লাগলো বড় জায়গায়। তুমি আমার আরো 2টো উপন্যাসের কথা সম্ভবত তোমাকে আমি স্মরণ করিয়ে দিই। তুমি একটা কথা, তোমার উপন্যাসের কথা এলে হয়তো তুমি বলবে যে আমি আমার উপন্যাসগুলিতে যে জীবন নিয়ে একটা উপন্যাস লিখেছি, তার পরের উপন্যাসটি একেবারে অন্য জগতের আর একটা উপন্যাস। আমি অমানুষনামা বলে একটা উপন্যাস লিখেছি, যে উপন্যাসটা রয়্যাল সাইজে 500 পৃষ্ঠা, এবং এই 500 পৃষ্ঠার উপন্যাসে কোনো মনুষ্য চরিত্র নেই, কোনো হিউম্যান ক্যারেক্টার নেই, সমস্ত চরিত্র স্ট্রিট ডগস। পথের কুকুর হচ্ছে আমার 500 পৃষ্ঠা উপন্যাসের একটা চরিত্র, এবং তাদের দৃষ্টিতে এই মানব সভ্যতা, মানব প্রজাতিকে দেখা হচ্ছে। বলো। তির্যকজুনি বলে সংস্কৃত এই তির্যকজুনি এটা গেল নাকি বুঝলাম না। হ্যাঁ, এবার আসছে, আবার আসছে। অমানুষনামা, আচ্ছা
সেটা নিয়ে আবার পরে আসতে হবে হয়তো। আচ্ছা, তোমার শিকলনামা নামে আরেকটা উপন্যাস ছিল, তো তার আগে বেরিয়েছিল। শিকলনামা, আমি বলতে চাইছি আমার শিকলনামা উপন্যাসে মানুষ তো কেবলমাত্র লোহার শিকলে বন্দি থাকে না, তার হাতে শেকল, পায়ে শেকল, চোখে শেকল, নাকে শেকল, মুখে শেকল, তার বিশ্বাসে শেকল, সংস্কারে শেকল, তার সমস্ত জীবন যাপন, তার পুরো এটা শিকলে, অজস্র শিকলে বন্দি মানুষ। বিশ্বাসে শিকল, সংস্কারে শিকল, তার মুখে চোখে নাকে সর্ব ইন্দ্রিয়ে শিকল, তার অতীন্দ্রিয় সমস্ত অনুভবে শিকল। এই যে শিকল বন্দি মানুষগুলোর কথা আমি 8 পর্বে 8 ধরনের শিকল বন্দি মানুষের কথা লিখেছি, এবং এই 8 পর্বকে নিয়ে টোটাল শিকলনামা। আমার কেন যেন মনে হয় যে এই ধরনের অনেকগুলো বাঁক আছে তো তোমার উপন্যাস রচনার সময়ও, কিন্তু আমার মনে হয় যে হঠাৎ শুনলে হয়তো অবাক লাগতে পারে। এমনকি তোমার যে পরবর্তী যে তৃতীয় বইটির নাম আমি বলিনি, তুমি বলে দিলে, যে ঐন্দ্রজালিক, তারপর এই বাজিগর অব্দি, জাদুঘর, একটা বাজিগর, হ্যাঁ। কেন্দ্রীয় মেটাফর আমাদের যেটাকে বলি আর কি, সে একটা কেন্দ্রীয় মেটাফর তোমার থাকে, এবং সেটার চারদিকে উপন্যাস যেটাকে আমরা বলি বা আখ্যান, যাই হোক বলতে পারো, সেই যে রচনাটা, সেই যে বয়ানটা, তার সবকিছুর মূলে, যেমন সেই যে, আমি জানি তুমি বিজ্ঞানেরও মানুষ, শুনলে হয়তো হাসতেও পারো, যে সেই বিগ ব্যাং ছিল, সেই বিগ ব্যাং থেকে তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে সেই এত হয়ে গেল, এই বিশাল ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়ে গেল, তারপর আরো কত মিলিয়ন বিলিয়ন ইয়ার, যাই হোক এটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমি শুধু মেটাফরটাকে নিচ্ছি। ওই বিগ ব্যাং এর মতো একটা কোথাও তোমার মধ্যে ভাবনার একটা মেটাফর থাকে, যে মেটাফরটাকে তুমি অনবরত, ওই অর্থেই বিগ ব্যাং এর সঙ্গে তার তোমার ভাবনার একটা সাযুজ্য আমি খুঁজছি, এবং তারপরে তুমি ক্রমাগত তাকে বিস্তৃত করতে থাকো, কিন্তু বিস্তারের আপাত সমাপ্তিতে পৌঁছে ভগীরথ মিশ্র অবধারিতভাবে আবিষ্কার করে ফেলেন যে হেতা নয় অন্য কোথা অন্য কোনো খানে, এবং তখনই তার পরবর্তী উপন্যাসের জন্য এটাকে তিনি তার প্রিফেস বলে ভেবে নেন। অর্থাৎ তার কাছে সত্যি সত্যি সেই দেরিদীয় আকল্প অনুযায়ী ইচ টেক্সট ইজ এ প্রিফেস টু দ্য নেক্সট, অর্থাৎ তার প্রতিটি উপন্যাস ছোট গল্প নয়, এটা যে সে কথা নয়, কিন্তু যে তার আসলে একটা প্রাককথন, এবং ওই আসলে এক কেন্দ্রীয় মেটাফর থেকে, এক বিগ ব্যাং এর সেই বিন্দু থেকে তিনি অন্য একটা বিগ ব্যাং এর বিন্দুতে যেতে চান, যেটা তার কেন্দ্রীয় মেটাফর, তার ভাবনার মেটাফর। এবং তার মধ্যে যেমন সবকিছু কেন্দ্রীয়, যেমন সেই বিগ ব্যাং এর মধ্যে যেমন ম্যাটার ছিল, অ্যান্টিম্যাটার ছিল, ভুল বলছি না তো আমি, কিন্তু নেহাতি বাংলার ছাত্র, ফিজিক্সের পিও জানি না, কিন্তু তবু এটা শুনেছি। আমার ওই এইটুকুন ছোট্ট ভাইপো আছে, সে আজকাল আমাকে খুব বিজ্ঞান শেখায়। তো ম্যাটার, অ্যান্টিম্যাটার ইত্যাদি যাবতীয় সমস্ত কিছু মিশিয়ে থাকে, তোমারও মধ্যে বোধহয় সেই রকম কিছু আছে। আমি কথাটা কেন বললাম জানো তো, এমনকি মৃগয়ার মধ্যে হয়তো আপাত দৃষ্টিতে সেটা নেই, কিন্তু সময়কে যখন তুমি ফালা ফালা করে দেখাচ্ছিলে, এবং যখন আমাদের খুব পরিচিত সময় সেটা, যেখানে এসে তুমি আরম্ভ করেছো এবং যেখানে তুমি থেমেছো, যে যে সংঘর্ষ ছাড়া তো কেউ কোনো সত্যে পৌঁছাতে পারে না। তুমি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংঘর্ষের সেই কেন্দ্রীয় মেটাফর, ভাবনার মেটাফরটাকে খুঁজে পেয়েছো, তারপর সে পরীক্ষিত বাউরি হোক বা অন্য কেউই হোক, এর মধ্য দিয়ে সেটা হয়। পরীক্ষিত বাউরি বললাম মাথায় এলো বলে, সেটা একটা অনলি একটা, একে বলি একটা দৃষ্টান্ত। তো এই যে এটা কেন্দ্রীয় মেটাফরের সন্ধানে তুমি থাকো, এটা যেন বলা ভালো, বা কেন্দ্রীয় মেটাফরই তোমাকে বাধ্য করে তাকে সন্ধান করতে, এরকম যদি আমি বলি, এই বাড়াবাড়ি হবে কি? তুমি একটু আগে পথ গল্প বলতে গিয়ে যা বলেছো,
আবার সেই কথাটার পুনরাবৃত্তি উপন্যাসের ক্ষেত্রে অন্য ভাষায় করলে ওই একটা অসমাপ্ত পথের প্রান্ত দেশে গিয়ে শেষ করা এবং আর একটা পথের সন্ধান তৈরি করা, আর একটা পথের সূচনা করা, সে পথ ঘুরে টুরে একটা অসমাপ্ত পথের প্রান্ত দেশেই শেষ হবে। এই হচ্ছে প্রবাহ ভাই। ভাবনার প্রবাহ বলো, শব্দের প্রবাহ বলো, এই প্রবাহ, এই প্রবহমান জীবনের কথা বলতে গেলে সব প্রবাহই একটা জায়গায় অসমাপ্ত হয়ে থেমে যাবে পরের স্টেপটা শুরু করার জন্য। কাজেই কাজেই আমার একটা উপন্যাস সব সময় মনে হবে আর একটা পরের ধাপে যাওয়ার প্রিফেস ছাড়া আর কিছু নয়। এই মৃগয়া নিয়ে তুমি তো অনেক কথা আগে বলেছ, তুমি মৃগয়া নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছ। আমার এই মৃগয়ারই সম্প্রসারিত রূপ এই সম্প্রতি বেরিয়েছে আমার যে উপন্যাসটা মুসল পর্ব। এই মুসল পর্বটা তোমার কাছে গিয়ে পৌঁছয়নি। মুসল পর্ব সেও একটা বৃহৎ উপন্যাস। সেই মুসল পর্ব হচ্ছে যেখানে শেষ হলো মৃগয়া, সেই অসমাপ্ত পথের কিনার থেকেই প্রান্ত দেশ থেকে শুরু হয়েছে মুসল পর্ব, এবং যেখানে শেষ হয়েছে সেটাও একটা অসমাপ্ত পথের প্রান্ত ভাগ। কাজেই এই সমস্ত সৃষ্টি বোধহয় একটা নেভার এন্ডিং ভেঞ্চার, নেভার এন্ডিং ভেঞ্চার। ঠিকই বলেছো, একদম ঠিক। তবে কি না, এটা সত্যি, এটা একটা বিষয় নিয়ে হয়তো আমাদের পরে আরো অনেক কথা বলতে হবে, অনেক উপযুক্ত জায়গায়। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস, যে কিশোরদের জন্য তুমি যে উপন্যাস লেখো, যে যেমন ধরো আমার কাছে আছে যেটা, এটা হচ্ছে আড়াই গোয়েন্দা, এবং এইরকম একজন সব্যসাচী কথাকার ছোট গল্পের শিল্পস্বরূপ সন্ধানে যিনি ক্লান্তিহীন, এবং উপন্যাসের নিয়ত দিগন্ত বিস্তারে যিনি কখনো অবসন্ন হন না, সেই রকম এক পথিক, সেই মানুষটি কিশোর উপন্যাস লেখেন। এতেও তো একটা বার্তা পৌঁছে যায় আমাদের মতো পাঠকদের কাছে, যে একজন লেখককে, একজন ছোট গল্পকারী বলো আর একজন ঔপন্যাসিককেই বলো, এটা মনে করো না যে ফুরিয়ে যাচ্ছে সে একটা জায়গায়, কিন্তু সে তো একটা অনন্ত তৃষ্ণার ভিঙার, যার মধ্য দিয়ে যত তুমি জল ঢালো সে দেখবে সেই জল আর ফুরোচ্ছে না। ওয়াটার অফ ইন্ডিয়া, সরকারের সেই ওয়াটার জাদুর ভাষা। তো ঢালছো তো ঢালছোই। এই জন্য তুমি কিশোর উপন্যাসে যাচ্ছ, এই জন্যেই তোমাকে ওই বনসাই নিয়েও চর্চা নিয়েও লিখতে হয়, এই জন্যেই তুমি ভ্রমণ, তো আমি জানি তুমি ভীষণ ঘুরতে ভালোবাসো, তোমার সঙ্গে ব্যক্তিগত স্তরে ওই বিষয়ে আলাপ হয়েছে অনেক। আমার কাছে তুমি বোধহয় আমাকে একটা বই দিয়েও ছিলে, আর আরেকটা আমার কাছে আছে, আর তোমার অবশ্য আরো আছে। কিন্তু এই যে ভ্রামণিক সত্তা, আচ্ছা আমাদের তো দোষের অন্ত নেই, আমাদের মতো নেই যারা এই তুমি যে বলছো ওই বোটানিস্ট, তো আমাদের এই বোটানিস্টদের মনে হতেই পারে যে এই ভ্রামণিক সত্তা যে, সেই হচ্ছে গিয়ে আসল ভগীরথ মিশ্র। যে ভ্রামণিক সত্তা পর্যটন প্রিয় বলেই ছোট গল্প থেকে উপন্যাসে যায়, কিন্তু ক্লান্ত হয় না, কিশোর উপন্যাসে যায়, কাটুম কুটুমেও যায়, ব্যক্তিগত স্তরে তুমি যেখানে বসে আছো আমি গেছি সেখানে, তো থেকেওছি তো তোমার সঙ্গে, তো সেটা আমি দেখতেই পাচ্ছি। এছাড়া তুমি জাদু দেখাও, আর কত কিছু তোমার ঝুলিতে আছে আমাকে বলতে পারো? বা আমাকে মানে বলতে কি, এইখানে যারা শুনছেন তাদেরও একটু বলো যে তুমি আমাদের আর কত অবাক করবে বলো তো। সুতরাং তুমি ঐন্দ্রজালিক তো বটেই। না, আসলে কি, তুমি একটা কথা ঠিকই বলেছ, যে আমি
সব অর্থে একটা ভ্রমণ পিপাসু মানুষ, পিপাসু। ভ্রমণের জন্য আমার একটা পিপাসা, সেটা কলকাতার থেকে রাজস্থানে ভ্রমণ হতে পারে, কেরালায় ভ্রমণ হতে পারে, আন্দামানে ভ্রমণ হতে পারে, শিলচরে ভ্রমণও হতে পারে। আবার কিশোর উপন্যাস, কিশোর গল্প থেকে বড়দের ছোট গল্পে ভ্রমণ হতে পারে, উপন্যাসে ভ্রমণ হতে পারে। আবার সেই যাত্রাটা আবার কুটুম কাটান তৈরির যে সৃষ্টি, চারপাশে ছড়িয়ে থাকা বনে বাদারে শিকড়ে বাকড়ে যেসব মূর্তি লুকিয়ে আছে। আমার কুটুম কাটাম বলে একটা গল্প আছে, তোমার পড়া আছে কিনা জানি না। কুটুম কাটাম বলে একটা গল্প আছে, সেই গল্পের সার কথাটি বোধ হয় আমার জীবনের উপলব্ধিরও সার কথা। এই চারপাশে অবহেলায়, তাচ্ছিল্যে, তুচ্ছ পড়ে থাকা যে সমস্ত জীবন, সেই জীবনের মধ্য দিয়ে ভ্রমণ করতে করতে দুপাশে দেখতে দেখতে চলা এবং চলতে চলতে দেখা। এই দেখতে দেখতে চলা এবং চলতে চলতে দেখার মধ্য দিয়ে যে শব্দগুচ্ছগুলো বেরিয়ে এসেছে, সেগুলোই তোমরা গল্প বলছো, সেগুলোকে তোমরা উপন্যাস বলছো, ভ্রমণ কাহিনী বলছো, কিশোর সাহিত্য বলছো। আসলে কিন্তু পুরোটা আমার ওই তুচ্ছাতি তুচ্ছ, অতি নগণ্য, চারপাশে ছড়িয়ে থাকা যে জীবন, যা দিয়ে কুটুম কাটাম তৈরি হয়, আবার যা দিয়ে আমার জানগুরু উপন্যাস লেখা হয়, আবার যা দিয়ে আমার প্রয়াগ বেজের নকুল বেজ, প্রয়াগ বেজরা সমস্ত উঠে আসে। এ সমস্ত হচ্ছে আমার দুপাশে ছড়িয়ে থাকা ওই তুচ্ছাতি তুচ্ছ অবহেলিত জঞ্জাল সমাজে জীবন ভেতর মাঝখান দিয়ে আমি ভ্রমণ করে চলেছি এতকাল। সেই ভ্রমণ করতে করতে যে দেখা, ওই যেটা বললাম, চলতে চলতে দেখা এবং দেখতে দেখতে কিছু কলমের ডগা তোমরা নিয়ে কাটা ছেঁড়া করো, সেগুলোকেই তোমরা গল্প বলো, উপন্যাস বলো। আসলে এটা একটা ভ্রমণ, একটা জার্নি। এই জার্নিটা কখনো শেষ হয় না, এখনো শেষ হয়নি। এই জার্নিটা ঠিক। বোধহয় কখনোই শেষ হয় না। এই জন্য বলা আচ্ছা হয় ভগীরথ, ভ্রমণ, ভ্রমণ পিপাসু। মানে এই পিপাসাটার কোনো অন্ত থাকে না। সেই নেভার এন্ডিং যে জাগটা রয়েছে, সেই জাগ থেকে জল কখনোই যেমনি শেষ হয় না। এই ভ্রমণের পিপাসাটা যতদিন থাকবে ততদিন আমার জীবন। এই পিপাসাটা যেদিন শেষ হয়ে যাবে আর থাকবে না, নিবৃত্তি হয়ে যাবে, সেদিনই আমার মৃত্যু। আচ্ছা ভগীরথ, আমি একটা একটা দুষ্ট বুদ্ধি আসছে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু অতটা দুষ্ট নয়। যেমন ধরো, আমি তোমাকে এই প্রশ্ন করতে চাই না যে ভগীরথ, তোমার মতে তোমার শ্রেষ্ঠ গল্প কোনটা আর তোমার শ্রেষ্ঠ উপন্যাস কোনটা। এইটা একটু পাল্টে দিয়ে বলি, এখনো পর্যন্ত তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় ছোট গল্প কোনটা এবং কেন, এবং তোমার সবচেয়ে প্রিয় উপন্যাসটি কোনটি এবং কেন? সম্ভবত প্রিয় উপন্যাস, মানে যেটা প্রিয় উপন্যাস বলা খুব মুশকিল, মানে যেটা লিখতে গিয়ে আমার ভেতরে একটা কি বলবো, একটা শিহরণ হয়েছে, একটা লিখতে গিয়ে ভেতরে ভেতরে একটা ভীষণ মানে আমি খুব রস পেয়েছি, মানে ভীষণ আখের মতো চিবিয়ে চিবিয়ে আস্বাদ নিতে নিতে লিখেছি যে গল্প উপন্যাস, সেটা যদি বলো তুমি, সেটা আমার চারণভূমি ভাই। উপন্যাসের কথা বললে, উপন্যাসের কথা বললে চারণভূমি। তুমি চারণভূমি অবশ্যই পড়েছো, আর আমি সেই চারণভূমির চরিত্রগুলোর সঙ্গে বিচরণ করেছি। তুমি ভেবে দেখো,
আমি শ্রীকৃষ্ণ ভকতের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণ ভকতের দুখানা ইয়ে আছে, ভেড়ার দুখানা পাল, দুপাল, মানে দুটো পাল ভেড়া রয়েছে ওই যে ভেড়া চারুয়াদের সঙ্গে, দুটো ভেড়ার পালের মালিকও। তার সঙ্গে সন্ধ্যাবেলা পৌঁছলাম একটা ধু ধু প্রান্তরের মধ্যে। ভেড়াগুলি তখন ফিরে আসছে, সন্ধে তখন হয়ে আসছে এবং দিগন্ত বিস্তৃত ফসল কাটা হয়ে গেছে সেরকম একটা মাঠে একটা শীতের সন্ধ্যায় পৌঁছলাম। দিগন্ত বিস্তৃত ধুধু মাঠের মধ্যে একটা ছেঁড়া ত্রিপলের মতো একটা ছাউনি, সেই ছাউনির মধ্যে রান্না বান্নার উপকরণ, রাত্রির বেলা কোন রকম কোলকুঁজো হয়ে শুয়ে থাকার একটা ব্যবস্থা, এবং অসুস্থ কিংবা রোগা বাচ্চা বাচ্চা ভেড়াগুলোরও আশ্রয়স্থল, এবং ভেড়া চারুয়া যে 10-12 জন আছে পুরো গোঠে, তাদের আশ্রয়স্থল। সেইখানে আমরা এসে পৌঁছলাম এক শীতের সন্ধ্যায়। একটু পরে প্রায় 1000-1200 ভেড়ার পুরো গোঠটি বিভিন্ন জায়গার থেকে, এক একটা গোঠে প্রায় 1200 ভেড়া থাকে, তার মধ্যে এক একটা বাঘা থাকে। বাঘা যেন শ্রীকৃষ্ণ ভকত দুটো বাঘার মালিক। তারপর তার মানে প্রায় 6টা বাঘা মিলে এই গোটটি। এই 6টা বাঘার মধ্যে দুটো বাঘার মালিক শ্রীকৃষ্ণ ভকত, আমি তার সঙ্গে গেছি। আমি রাতে থাকবো ওখানে। পৌষ মাসের কনকনে উত্তুরে হাওয়া বইছে, দিগন্ত বিস্তৃত, এপাশে ওপাশে 1.5-2 কিলোমিটারের পরে গ্রাম, আর মাঝখানে শুধু ফসল কাটা হয়ে গেছে, ফাঁকা দিগন্তের মাঠ। এবং ভেড়াগুলো সেই মাঠের মধ্যে, সেখানে প্রায় 50-60 একর জমির মধ্যে তারা চাক বেঁধে রয়েছে, আর তাদের চারপাশে পাহারা দিচ্ছে কিছু ভেড়া চারুয়া যারা নাইট গার্ড, তারা পাহারা দিচ্ছে। এবং সেই 50-60 যে বিঘা জমি, সেই জমি যাদের, তারা এদের নানা রকম কায়দা কসরত করে লোভ দেখিয়ে রসদপাতি, টাকা, ডিম, মাছ, মাংস এ সময় টোপ দিয়ে দিয়ে অন্য জায়গার থেকে ভাগিয়ে এনেছে, যাতে তারা 8-10 দিন ওদের ওই জমিতে অবস্থান করে। কেন এত তাদের এত এত ইন্টারেস্ট, তাদের এত ভাগিয়ে আনার কারণ কি না? এই ভেড়াগুলি 8-10 রাত যদি ওই 50-60 একর জমির মধ্যে থাকে, তাহলে রাতের বেলায় যত পেচ্ছাপ করবে আর পায়খানা করবে এই ভেড়াগুলি, তার ফলে যে সারটি হবে, তার ফলে ওই জমিগুলোতে আর আগামী 10 বছর কোনো সার দিতে লাগবে না, এবং তার ফলন হবে অন্য যে কোনো সার দেয়া জমির থেকে অনেক অনেক বেশি। তার ফলে এই লোকগুলিকে ডিম, মাছ, মাংস, টাকা আরো নানা রকম টোপ দিয়ে এরা অনেক দূর থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে। অন্য গ্রামে তারা বসতি করছিল, তাদের থেকে এবার আমার গ্রামে চলো, আমার এই জমিতে থাকবে। গ্রামের কিছু সচ্ছল ধনী পরিবারের জমির চাকের মধ্যে তারা বসতি করবে, এবং তাদের চুক্তি হচ্ছে রাতে কবার পেচ্ছাপ করাবে। ভেড়াগুলো সারাদিন ঘুরে 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 ক্লান্ত হয়ে থাকে। তারপর এসে তারা যখন ডেরায় পৌঁছে ওই মাঠের মধ্যে শুয়ে ঘুমিয়ে কাদা হয়ে যায়। তাহলে যদি সারা রাত কাদা হয়ে ঘুমোলোই, তাহলে পেচ্ছাপ করবে না, পায়খানা করবে না, তাহলে জমির মালিকের কি লাভ? কাজেই চুক্তি হয়ে যায় এই ভেড়া চারুয়ার যে সর্দারটির সঙ্গে, যে তোমার লোক আর তোমার ভেড়াগুলোকে আমাদের জমিতে প্রতি রাতে কবার পেচ্ছাপ করাবে, কবার পায়খানা করাবে, সেটা আগে বলো। অর্থাৎ যদি বলে 3 বার করাবো, তাহলে একটা রেট। যদি বলে 2 বার করাবো, তাহলে আর একটা রেট। এবং সে রাতে ওই যারা গার্ড দিচ্ছে চারপাশে, ভেড়া চুরিও তো হয়ে যাবে। একটা ভেড়া চুরি করলে ক্লাবের ছেলেরা 2 দিন ফিস্ট করতে পারবে, কাজেই পাহারা চলছে। তাদের কাজ হচ্ছে ওই লাঠি দিয়ে প্রতিটি ভেড়াকে
রাতের মধ্যে 2-3 বার করে তুলে দাঁড় করিয়ে দেয়া। শুয়ে থাকা অবস্থায় তো পেচ্ছাপ পায়খানা করবে না, দাঁড় করে দিলেই পশু পেচ্ছাপ পায়খানা করবে। এই রকম একটা পরিবেশে আমরা সন্ধ্যায় পৌঁছলাম। তো মালিক একটা, দুটো বাঘার মালিক শ্রীকৃষ্ণ ভগত, তাকে দেখে ওই গোঠের যে সর্দার সে অন্যদের বলল যে বাবুরা আইছেন, তার সঙ্গে একজন ভদ্রলোক বাবু আইছেন, ওদের একটু ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ওই যে ছোট একটা তাঁবু মতো করেছে, তার পাশেই একটা টিংটিঙের রোগা মতো একটা গাছের তলায় গিয়ে একজন একটা ছোট্ট ব্লেড নিয়ে বসলো, এবং 2-3 জন ওই বাগাল বলে, বাগাল 2-3 জন বাগাল কিছু পাঁঠা ভেড়াকে, যাদের খাসি করা হয়নি, সেই ভেড়াকে নিয়ে এলো। এই বাগালদের ডিউটির মধ্যে ভেড়া চড়ানো ছাড়াও আরো দুটো ডিউটি আছে। এক হচ্ছে পাঁঠাগুলোকে সময়ে খাসি করা, খাসি করলে পাঁঠার শরীর ভালো হয়, মাংস বেশি হয়, অনেক কিছু হয়, রোগ টোগ কম হয়। আর লোমগুলোকে কাটা, এই লোমগুলোকে কাটলে তার মালিক হবে যে ভেড়ার মালিক, তারা হবে। আর পাঁঠাগুলোকে খাসি করে দিলে তাও সেই ভেড়ার মালিকেরই লাভ। কাজেই এই ভেড়ার যারা বাগাল তাদের সঙ্গে চুক্তি খাসি করতে হবে। কাজেই সেদিন 20-25টা ভেড়াকে ওরা ধরে নিয়ে এলো, যাদের খাসি করা হয়নি। ওই লোকটির কাছে আনে, দুটি লোক শক্ত করে ধরে রাখে, আর ওই যে বসেছে অস্ত্রটি হাতে নিয়ে, ব্লেড নিয়ে, সে ওর অন্ডকোষটি পুরো কেটে দিল, দিয়ে দুটি অন্ডকোষকে পাশে এনামেলের একটা জামবাটি রেখেছে সেখানে রেখে দিয়ে ওই জায়গাটাতে একটা কালা পুষ্প বলে এক ধরনের বুনো জাতের ঝোপ, তার আঠা লাগিয়ে দিল। তাতে প্রচন্ড জ্বলতে থাকে, কিন্তু তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাঁ ম্যাঁ করতে করতে সে গিয়ে গোঠে ঢুকিয়ে গেল, আর একটা ভেড়াকে ধরলো। এইভাবে 20-25টা ভেড়াকে খাসি করার পর ওই এনামেলের জামবাটিতে ভর্তি অন্ডকোষ হলো। এবার সেই অন্ডকোষ গুলোকে 2 পিস করে কাটলো, দিয়ে ডুমো ডুমো আলু দিয়ে, বেশি করে ঝাল দিয়ে, বেশ কড়া কষে সেটা ঝোল বানালো। দিয়ে রাত 8টা-9টা নাগাদ উত্তুরে হাওয়া বইছে, হু হু করে কানের ভেতর দিয়ে সূচের মতো ফুটছে, সেই রকম একটা জায়গায় আলের ধারে লাইন করে শাল পাতা পেতে দেয়া হলো। আমরা সবাই খেতে বসলাম। মোটা চালের ধুতু গরম ভাত, তার থেকে ধোঁয়া উঠছে, আর ওই খাসি করা ভেড়ার ওই অন্ডকোষের ঝোল, এই গরম ঝোল দিয়ে আমরা ভাত খাচ্ছি যখন, সেই শীতের রাতে বসে, পাশেই সেই ভেড়ার পালে সদ্য খাসি করা যে ভেড়াগুলো, তাদের ওই অন্ডকোষের ওই কাটা জায়গা থেকে যে যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার প্রদাহে তারা কোকিয়ে উঠছে। সেই কোকিয়ানো আওয়াজ শুনতে শুনতে ওই অন্ডকোষের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। এরকম অসংখ্য অভিজ্ঞতা ওই ভেড়া চারুয়াদের সঙ্গে ঘুরতে ঘুরতে হওয়ার পরে আমি এই উপন্যাসটা যখন লিখি এবং ওদের ওই জীবনগুলোকে যখন আস্তে আস্তে তুলে ধরছিলাম, এবং অবশ্যই তুলে ধরতে গিয়ে আমি গয়া হাজারিবাগ এলাকায়, যেখান থেকে ওরা মানে ওদের জার্নিটা শুরু হয়, ওদের সেই বিশাল জার্নিটা ধরা আছে ওই চারণ ভূমিতে। আমি লিখে বড় মজা পেয়েছি। লিখে আমার মধ্যে যে সেই কি বলে ইয়ে পার্গেশন, ইংরেজিতে যাকে বলে, সেই পার্গেশনটা আমার মধ্যে খুব হয়েছে। মানে অত্যন্ত আমার এটা একটা প্রিয় উপন্যাস বলো বা লিখতে গিয়ে বলো, এরকম অদ্ভুত জীবনের সঙ্গে কাটিয়েছি খুব কম। তারপর অবশ্য জাদুটা পরবর্তী আমার আলাদা একটা অধ্যায়। কিন্তু আমার চারণভূমি লিখে আমার মধ্যে যে পার্গেশনটা হয়েছে, তার বাংলা কি হবে গো তপোধীর? এই যে যেটা হয়েছে আমার মধ্যে, সেটা
খুব কম উপন্যাস পড়ে আমার হয়েছে। কয়েকটি তোমার ছিন্ন বিচ্ছিন্নর মতন কয়েকটি কথা মনে আসছে, তাই বলি। এক, চারণভূমির রুকমানিয়া আমার খুব প্রিয় চরিত্র। এক, এবং এর মানে এই না অন্যগুলো অপ্রিয় চরিত্র, তা না, এখানে বসে বসেই মনে হচ্ছে। দুই, আমার এক ছাত্র ধনঞ্জয় চক্রবর্তী এইখানে মন্তব্য করেছেন, দেখছি, লিখতে পাচ্ছি, দেখা ছিল, যে তোমাকে দেখে নাকি তার এবং কথা শুনে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথকে মনে পড়ছে। ইন্দ্রনাথের হাতে কলম ছিল না, তোমার হাতে কলম আছে, তাই সেই কলম বহুস্বরিক, এই কথাটা সে বলেছে। তো আমার মনে হলো এটা তোমাকে জানানো দরকার। সে লিখেছে, আমার এক কথা ছাত্র। আর তৃতীয়ত যেটা, যে তোমার অসংখ্য চরিত্রশালার ভিড়ে আমার একটা পুরনো কথা মনে হচ্ছে। এটা অবশ্য একটু ধার করা কথা হবে, একটা বিদেশি কথা, মানে ইংরেজি সাহিত্যের কথা আর কি। এই যে হিয়ার ইজ গডস প্ল্যান্টিং, ইংরেজি সাহিত্যের যিনি বাল্মীকির মতো না, কিন্তু আদি কবি বলা হয় এডমান্ড চসার, যিনি ক্যান্টারবারি টেইলস লিখেছিলেন, সেটা সম্পর্কে একটা প্রশ্ন আছে, এটা যেন চরিত্রের চিত্রশালা। এই কথাটা কেন তোমার সম্পর্কে উচ্চারিত হয় না সেটা তোমার দায় না, কিন্তু আমি এই কথাটা প্রকাশ্যে বলছি। যারা শুনছেন তারা কথাটাকে লক্ষ্য করতে পারেন, ভাবতেও পারেন, যে ভগীরথ মিশ্রের যে এই এখনো পর্যন্ত যে রচনা সৌধ আমাদের কাছে উপস্থিত, ছোট গল্প উপন্যাস মিলিয়ে, সেটা কিন্তু সত্যি বিভিন্ন চরিত্রের এক বর্ণিল চিত্রশালা। এটা বোধহয় একটু সবার খেয়াল করা দরকার। এটা গেল আমার এলোমেলো যে কিছু কথা, সেটা। এবার আমার বলছি যে ঐন্দ্রজালিক যখন পড়ছিলাম, স্বভাবত নামের মধ্যেই তো সেই একটা বলা যায় ইনভিটেশন আছে, আমন্ত্রণ আছে, যেটা মনে হয় যে তুমি ওই সমস্ত একদমই পছন্দ করো না, আমি জানি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি কিন্তু কিছুতেই মন থেকে এটা বাদ দিতে পারছি না যে লাতিন আমেরিকায় যে ঐন্দ্রজালিক বাস্তবতা বলে, তার একটা ভারতীয় করণ তোমার এখানে ঘটে গেছে। ঐন্দ্রজালিকের উপসংহারটা তুমি ভাবো, যেটাকে আমি সাধারণত বলতে ভালোবাসি যে সমাপ্তিবিহীন উপসংহার। আর এই সমাপ্তিবিহীন উপসংহারের ধরন না থাকলে কিন্তু তার পরবর্তী খণ্ডগুলো আসে না। এগুলো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে ভারতীয় জাদুবিদ্যার তুমি ইতিহাস তুমি অধ্যয়ন করেছো, এবং সেটা যে কত বিচিত্র, এই কারণেই সেটা তোমার, আমার মনে হয় না, তোমার কোলে বলবো না, বলবো যে কথাকার ভগীরথ মিশ্রের এক আশ্চর্য সামর্থ্যের প্রমাণ, যে সব সময় যে ধরনেরই হোক, ইতিহাসের যে তথ্য, রবীন্দ্রনাথের সেই মহামহিমের কথা তো আছেই, আর বাস্তবের সত্যকে, কল্পনার যে অধিকতর সত্য, এটাকে বলা ভালো, তাকে সম্পৃক্ত করার কাজটা অসম্ভব কঠিন। সেই কঠিন কাজটা যিনি পারেন, তিনিই পারেন। ঐন্দ্রজালিকের মধ্যে তুমি সেটা দারুণভাবে পেরেছ। এবং একটা তোমার এটা হয়তো সুবিধেই করে দিয়েছে, শুধু নামের জন্য বলছি না, যে বিষয়টা তুমি বেছে নিয়েছো, আর ওই যে তোমার সেই কেন্দ্রীয় মেটাফোরের কথাটা বলছিল, সেইখান থেকে বিচ্ছুরিত যে আলোর সঙ্গে যে সম্ভাবনাগুলো, পসিবিলিটিস, এবং তার ফ্রন্টিয়ার গুলো, তার সীমান্ত গুলো অত্যন্ত বলা যায় ভঙ্গুর, অর্থাৎ অনবরত প্রসারিত হয়ে যাচ্ছে। যে কোনো ভাবে সেই সীমান্ত গুলোকে প্রসারিত করা যায়, এটা তুমি দেখিয়েছ। ফলে বাস্তব অর্থাৎ ইতিহাস, এটা বিশেষ অর্থে কি সাংস্কৃতিক ইতিহাস অর্থে আমি বলবো, সাংস্কৃতিক ইতিহাসের যে তথ্য, যার মধ্যে তোমার নিজস্ব কল্পনার যে অধিকতর সত্যকে সেটাকে সম্পৃক্ত করে নিয়েছে, সেটা একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে, মণিকাঞ্চন সংযোগ ঘটে গেছে। তো সেটাতে
লাতিন আমেরিকার এর মধ্যে একটা অন্য অনুষঙ্গগুলো আছে, এটা আমি আনবো না, আনলে হয়ে যাবে। এর মধ্যে না গিয়েও বলবো যে ভারতীয় যে কল্পনার যে সমৃদ্ধি, এই সবগুলোর এক নবনির্মাণ ঘটে গেছে তোমার এর মধ্যে। জাদুঘর আমি সদ্য পড়ে শেষ করলাম, এটা আরেকবার না পড়লে এটা প্রতিনিধি বিচার করতে পারবো না, কিন্তু সেটা এমন একটা জায়গায় গেছো, সেটা কিন্তু অন্য কারণে দুরূহ ছিল। কারণ সেখানে তুমি স্পষ্টতই যে যে বলা যায় যে অহিন্দু অর্থাৎ ইসলামিক এবং বড় এবং বিশেষ অর্থে লুকায়ত সেই পরম্পরার মধ্যে তুমি তুমি প্রবেশ করেছো, এবং তারপরে সেখান থেকে সেইখান থেকে তুমি তোমার নিজস্ব চিন্তাকে তুমি ওই প্রসারিত করে গেছো। এটা আমার কাছে এটা অদ্ভুত লেগেছে, এবং এটা একটা অন্য ধরনের প্রত্যাহ্বান অর্থাৎ চ্যালেঞ্জ ছিল তোমার সাথে। তৃতীয়টা আমি পড়িনি ভাই, দুঃখিত, এটা পড়ার পরে হয়তো আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো। এবং আমার মনে হচ্ছে যে তুমি তো সহজে থামার পাত্র নও। আমি জানি পরে কি করবে এই প্রশ্ন করতে নেই কোথাকারকে, কিন্তু তবুও আমি একটু দুষ্টুমি না করে পারছি না। এরপরে এরপরে তুমি আর কত দূর এগোবে ভাই? না, দেখো আমি তোমাকে একটু আগে যেটা বলেছি, শাশ্বত সেই যে আমাদের সাবেক ভারতবর্ষ, যে ভারতবর্ষ পশ্চিমের ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা সব বিষয়ে। আমি এই বিষয়টা নিয়ে তুমি যখন ভাইস চ্যান্সেলর ছিলে তখন তোমার ইউনিভার্সিটিতে গিয়ে আমি 3 দিন তোমার বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য যেটা রেখেছি, সেটা হচ্ছে পশ্চিমের যে সাহিত্য, ইউরোপ সহ পশ্চিমের সাহিত্যের সঙ্গে এই ভারতবর্ষের জীবন যাপন, তার সমাজ ভাবনা, তার ধর্ম ভাবনা, তার সংস্কার, তার বহিরঙ্গে নৃতাত্ত্বিক যে তফাৎ, তার ভাষায় তফাৎ, খাদ্যে তফাৎ, পোশাকে তফাৎ, জীবন যাপনের ধরনের তফাৎ, এগুলো সমস্ত হচ্ছে বহিরঙ্গের তফাৎ। তার অন্তরঙ্গে, তার চরিত্রে, তার ভাবনায়, তার ধর্ম ভাবনায়, তার সমাজ ভাবনায়, তার পরিবার ভাবনায় এবং সংস্কৃতি সাহিত্য সম্পর্কে তার যে ভাবনা, পশ্চিমের থেকে সব কিছুতেই আলাদা। এই আলাদা ঐতিহ্যময় সেই যে প্রবহমান ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ওপর অক্ষম চরণ দুটি নিয়ে ভ্রমণে বেরিয়েছি। সেই চরণ দুটি কোথায় কিভাবে থেমে যাবে সে তো আমি বলতে পারবো না, তুমি জানো না। তবে আমার নিজের বিবেচনায় আমি আমার শেষ বড় কাজটা ধরেছি এখন, সেটাই বোধহয় শেষ কাজ হবে। তোমার আমার বয়স মোটামুটি সমান, 73-74 চলছে। কাজে দিন যে পেশাদার দলে থেকে যে যাত্রা করেছি, এবং এই যাত্রা করা উপলক্ষে আমি যে ওদিকে ধানবাদ, বিহার, কলিয়ারি বেল্ট থেকে ওদিকে আসাম সহ গোটা বাংলা বঙ্গদেশ ঘুরে বেড়ানোর এবং প্রায় 30-40 জন ঘর সংসার ছাড়া বিচিত্র মানুষের সঙ্গে সহবাস করার যে অভিজ্ঞতা, এবং এই যে বিপুল ভূখণ্ডে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমার যে একটা আলাদা অনুভব তৈরি হয়েছে, তা নিয়ে ওই আমাদের যে লোকায়ত উপরে আমি 2 খণ্ডে একটা উপন্যাস লিখবো। এটা আপাত ভাবনায় আমার মোটামুটি শেষ কাজ ভাবতে পারো। তবে ওই যে অন্তহীন প্রবাহ, এই যে প্রবহমান সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ তোমার ঐন্দ্রজালিকে বুদ্ধদেবেরও আগের থেকে যে প্রবহমানতা শুরু হয়েছে, যে ঐন্দ্রজালিকে জাদু সাধনা ভারতবর্ষে, তেমনি করে এই প্রবহমান ভারতবর্ষে আমি যে আমার অক্ষম চরণ দুটি নিয়ে আমি যে
হেঁটে চলে যাচ্ছি, আমার সম্ভবত চরণ থামবে বলে আমার ধারণা। ওই যাত্রার ওপরে দুটি খণ্ড, একটি খণ্ডে থাকবে একেবারে সেই সাবেক যাত্রা, সেই বিবেকের গান, সেই আসর, ডে লাইট, হ্যাজাক লাইট, সেই পোকা ঢুকে যাচ্ছে, সেই একেবারে ছেলেরা মেয়ের পাঠ করছে, এবং একটা সিনের পর আর একটা সিনে, এই যে একেবারে সাবেক দিনের যাত্রা, যেটা মোটামুটি মোটামুটি 7-এর দশক অব্দি বিদ্যমান ছিল। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে আধুনিক হলো যাত্রা, মেয়েরা মেয়ের পাঠ করছে, আধুনিক সুর আসছে, ইলেকট্রিক লাইট আসছে, প্রজেক্টর আসছে, মাইক আসছে, এবং যাত্রার দলের নিজস্ব প্রফেশনাল চিন্তা ভাবনা আসছে, যাত্রা দলের নিজস্ব বাস হচ্ছে। স্পেলটা, সেই স্পেল নিয়ে দুখণ্ড, দ্বিতীয় খণ্ড এটা লিখবো। তারপর এই প্রবহমান ভারতবর্ষের পথে কত দূর চরণ গিয়ে থামবে সে আমিও জানি না, তুমি আর জানবে কোত্থেকে, আমি নিজেই জানি না। আমার তোমার কথা শুনতে শুনতে, তা জানি না কেন, সবার পরিচিত, বিশেষ করে এই দুঃসময়ের জন্যই হয়তো, রবীন্দ্রনাথের দুঃসময় কবিতার শেষ পংক্তি, শেষ কয়েকটি পংক্তি মনে পড়ছে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাক, এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গড়িছে বিরলে। সুতরাং সবাই প্রহর গণিছে বিরলে। ভগীরথ, তুমি ভগীরথ সার্থক নামা, আমাদের ছোট গল্পের গঙ্গায়, প্রাণ গঙ্গায় তুমি আরো পীযূষ ধারা বইয়ে দিয়েছ। আমাদের উপন্যাস বলো আর আখ্যান বলো, তার মধ্যে আরো কত শাখা প্রশাখা তুমি সম্পৃক্ত করে দিয়েছ সেই ভগীরথেরই মতো। কিন্তু সমুদ্র সঙ্গম এখনো অনেক দূরে, সম্ভাবনা তোমাকে ডাকছে, আয় আয় আয়, আমাকে কর্ষণ কর, আরো কর্ষণ কর। বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি তোর জন্য অপেক্ষা করছে, বাঙালির যে স্মৃতি, যৌথ স্মৃতি, সেটা অপেক্ষা করছে। আমি নিশ্চিত যে তুমিও এই আহ্বান শুনতে পাচ্ছ বন্ধু। সুতরাং তোমার প্রতি আমার ব্যক্তিগত আহ্বান অবশ্য, তুমি যে এমন তোমার সেই অত্যন্ত দক্ষ সুসংবেদ্য যে কলম, সেই কলমকে তুমি আরো 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 শানিত করো, এবং এইভাবে আমাদের দুঃখিনী বর্ণমালার যে ভাষা, সেটা কিছু রসদ পাক, এবং আমি নিশ্চিতভাবে সেই রসদ তুমি দিয়ে যাবে। আরো অনেক কথাই হয়তো বলার ইচ্ছে ছিল, কিন্তু তুমি শুধু একটা কথা দিয়ে যাও আমার ওই ছাত্র বিশ্বজিৎকে, তো সে যদি চায় তো আরো একটা দিন তুমি তাকে খানিকটা সময় দেবে। কারণ তোমাকে নিংড়ে নিতে বলেছিলাম শুরুতে, সেই নিংড়ে নেওয়ার চেষ্টা করেছি, যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তুমি তো অক্লান্ত কৌরব। কৌরব বলায় রাগ করনি তো? এটা অক্লান্ত কৌরব মাথায় চলে এলো, পাণ্ডব কথাটা এলো না, জানি না কিসের সংকেত। তো সেই জন্য আমি বলছি যে তুমি তো অক্লান্ত এক যুযুধান, এক মহাজন, সাহিত্যের মহাজন। সুতরাং তোমার জয় হোক, আমাদের বাংলা সাহিত্যের জয় হোক, এবং জয় হোক আমাদের প্রত্যাশার।
এইটুকুই বলবার। এবং সত্যিই বলছি, আমার মনে হচ্ছে যে আমি বিশ্বজিতের সঙ্গে আলাপ করবো, সে কি একটা লিখে হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, কিছু প্রশংসার কথা আছে, প্রশংসার কথা আমি পরে শুনে নেব, দেখে নেব। কিন্তু আমরা নিশ্চয়ই, মহিরুহ আছেন ভগীরথ, তার ছায়ায় তুমি নিশ্চয়ই থাকবে, নিশ্চিত থাকো। আর তোমার করিমগঞ্জ কলেজের পরিবার আর উত্তরসূরির পক্ষ থেকে তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, আমি পড়ে দিলাম এটা, কিন্তু সেই সঙ্গে এই দাবিটাও জানিয়ে রাখলাম। এবং বিশ্বজিৎ তো শুনছো তুমি বসে আড়াল থেকে, আমি বলছি যে তোমার সঙ্গে বোধহয় এমনি আলাপ করেছিলাম যে এরপর থেকে একটা বিশেষ বয়ান, মানে টেক্সট ধরে আলোচনা করলে আমাদের একটু সুবিধে হবে। আমরা একটু দুষ্টবুদ্ধি লোক তো, তাহলে চেষ্টা করব তোমার প্রিয় লেখককে স্বরসজ্জায় না হোক, অন্তত স্বরসন্ধান করতে পারি কিনা সেটা চেষ্টা করবো, যে আমাদেরই লাভ হবে এবং আমার নিংড়ানোর যে দুষ্ক্রিয়া সেটাও ভালোভাবে সমাধান হবে। আশা করি ভগীরথ রাগ করবেন না আমার এইসব কথাবার্তায়। বলবো তো বলবো আপাতত শেষ করছি। একটু ভীষণ জল তেষ্টা পেয়েছে আমার, জল যেটা পেয়েছিলাম কিন্তু সেটা প্রায় আমি দেব শেষের পথে। আমি তো দেব এই জন্য গরমও লাগছে খানিকটা। তো সেই জন্য সে যাই হোক, এসব বাজে কথা। তোমার জল, হ্যাঁ ভাই তুমি খাও, তোমার ভিঙ্গার অক্ষয় হোক। না, নেবে নেবে তো নেবে আমরা জল দেবো আপাতত তোমাকে। শুভরাত্রি জানাচ্ছি। ভগীরথ ভাই ভালো থেকো, এবং এই যে বিচ্ছিরি সময়ে একটা আমরা সবাই মিলে কাটাচ্ছি, তোমার কলম শানিত হোক ভাই। এবং যারা শুনলেন, যারা দেখলেন, তাদের সবাইকে উত্তরসূরি এবং করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আবার ধন্যবাদ জানাবোই বা কেন? ভগীরথ মিশ্রকে কি প্রতিদিন পাওয়া যায় নাকি? সুতরাং কেন ধন্যবাদ জানা, বরং আমাদের ধন্যবাদ দেওয়া উচিত একটুখানি, নাকি? তো যাই হোক, এটা তো আর দেওয়ার রেওয়াজ নেই, এটা শোনানোও যাবে না। অতএব আমরা আপাতত এখানেই বুঝছি। এইটি মনে রেখে সমাপ্ত ঘোষণা করতে চাইছিলাম, মানে সমাপ্তি, কিন্তু বলছি যে সমাপ্তি তো হয় না, সমাপ্তি তো সম্ভব না। অতএব পথে একটা সেই সমাপনহীন সমাপ্তির একটা জায়গায় এসে দাঁড়ালাম, এই আকাঙ্ক্ষায় যে ভগীরথ মিশ্রের সঙ্গে আবার আমাদের এইরকম একটি একদম যে প্রথিত বাস্তবে দেখা হয়। ভাই অবশ্যই আমরা তার ভগীরথ, দ্বিতীয় পর্ব অনেক করব। ভালো থাকতে হবে, অনেক অবশ্যই দুর্দান্ত সব লিখতে হবে, আমাদের সবসময় কিছু খোরাক দিয়ে যেতেই হবে। আপাতত এই পর্যন্তই থাকি। বিশ্বজিৎ কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার কথায় আমি সহমত পোষণ করলাম এবং অবশ্যই ভগীরথ তাহলে স্যারকে আমরা এখানেই আরেকদিন চাইবো। শেষ করছি আপাতত। হ্যাঁ, ঠিক আছে, আজকের ভগীরথ আপনারা ভালো পরে কথা থাকুন বলবো স্যার। দূরভাষ। ঠিক আছে স্যার। ভগীরথ স্যার, আপনিও খুব ভালো থাকবেন এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, কারণ সেটা আমি আপনাকে করতে চাই না। আমি এমনিতেই বলছি, যেহেতু বাংলা বিভাগ সেখানে জড়িত আছে, তাই আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। এবং অবশ্যই আপনি আরেকদিন আসুন, আমরা আপনার কথা আবারও শুনবো, কারণ এত বিশাল ব্যক্তি, এই অল্প সময়ের মধ্যে আমরা তার ধারে কাছেও যেতে পারিনি, তাই সেই জায়গাটুকু আমরা আরেকদিন পেতে চাই। আপনি আসুন স্যার, ভালো থাকবেন। অবশ্যই 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 আছে। নিশ্চয় স্যার। শুভরাত্রি স্যার।